অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 4। বিষয় হচ্ছে সংখ্যাতত্ত্ব বা নিউমারোলজি। নমস্কার সবাইকে। সঞ্জিত দত্ত বলছি, সবাইকে নমস্কার। তো সংখ্যাতত্ত্ব এক কি? আজ ক্লাস শুরু হচ্ছে 15ই আগস্ট 2025, অর্থাৎ 15 তারিখ মানে 6, মাসের সংখ্যা 8, 2025 অর্থাৎ 9, যোগ করলে আসে 23 অর্থাৎ বুধ। বুধের সঙ্গে আজ বার হচ্ছে শুক্রবার, শুক্রবারের সংখ্যা 6, 6 যোগ 5 সমান 11, 11 সমান যোগ করলে 2, অর্থাৎ আজ ক্লাস শুরু হচ্ছে 15 তারিখে এবং ফলাদেশ দিচ্ছে 2 চন্দ্র, অর্থাৎ এই চন্দ্র আর শুক্র যে ক্লাসটি আমাদের দিচ্ছে সেটি হচ্ছে সংখ্যাতত্ত্ব 1 অর্থাৎ রবি। আমরা পূর্বেই কিন্তু লিখে নিয়েছি যে এক সংখ্যা প্রচন্ড নেট ডিস্টার্ব স্যার। হ্যাঁ আচ্ছা স্যার, সরি স্যার, আমি একটু কথা বলি। আপনারা যারা পরে জয়েন করবেন, ক্লাস চলাকালীন সময়ে কোনো ধরনের সম্বোধন দরকার নেই, আপনারা নীরবে ক্লাস শুনবেন। তো সংখ্যাতত্ত্ব 1 আমরা ইতিপূর্বে কিন্তু নোট নিয়েছি। 1 হচ্ছে ভাস্কর দেব রবির সংখ্যা, যার আলোয় হচ্ছে জগৎ আলোকিত হয়। সংখ্যা 2 আমরা চন্দ্রের সংখ্যা জেনেছি। সংখ্যা 3 বৃহস্পতি, সংখ্যা 4 হচ্ছে রাহু, সংখ্যা 5 বুধ, সংখ্যা 6 হচ্ছে শুক্র, সংখ্যা 7 হচ্ছে কেতু, সংখ্যা 8 হচ্ছে শনি, সংখ্যা 9 হচ্ছে মঙ্গল। তাছাড়া আমরা এ থেকে জেড পর্যন্ত একটি সংখ্যার মান কিন্তু আমরা নিয়েছি। তাছাড়া বোর্ডে দেখুন লেখা আছে AIJQXY, এই সকলগুলোর মান হচ্ছে 1। তো সেই যে 1 হচ্ছে 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখ, এর যোগফল হচ্ছে 1। তো আমরা একটু জেনে আসবো সংখ্যা 1 কি। এই সৌর মণ্ডলের সর্বসাকুল্যে 9টি গ্রহ রয়েছে, সেটি তো আপনারা শুনলেন যে সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত এই 9টি হচ্ছে গ্রহ। এই 9টি গ্রহ দ্বারাই হচ্ছে সেই সৌরজগৎ নিয়ন্ত্রিত। তার মধ্যে আমরা কিন্তু জানি যে 9টি গ্রহ 27টি নক্ষত্রকে নিয়ে তারা পরিভ্রমণরত বা চলমান থাকে সর্বদা। আপনারা অবশ্যই এখানে বোর্ডে দেখতে পাচ্ছেন যে এক পাশে একটি হরোস্কোপ অঙ্কিত আছে, এক পাশে একটি হাত অঙ্কিত আছে, মাঝখানে হচ্ছে আমরা সংখ্যা দেখব। তো সেই সংখ্যা যেহেতু বিষয় রয়েছে সংখ্যাতত্ত্ব 1 এবং এর বিচার পদ্ধতি, তো কেন হাত এখানে আঁকা? বিশেষ করে সামুদ্রিক শাস্ত্রের একটি অংশ পামিস্ট্রি, সেই পামিস্ট্রি কেন? আবার সনাতন অ্যাস্ট্রোলজি বা বেদিক অ্যাস্ট্রোলজি যেটি, সেই বেদিক অ্যাস্ট্রোলজির হরোস্কোপ বা কেন, এটি একটু পরেই আপনারা জানতে পারবেন। তো বিষয় হচ্ছে 9টি সংখ্যার মধ্যে সব থেকে প্রথম সংখ্যা হচ্ছে 1। এই 1কে আমরা রবি বলে থাকি বা রবি বলে বা সূর্য বলে আমরা ডেকে থাকি। তো যেমন আমরা 1 চন্দ্র আমরা কিন্তু পড়েছি, সংখ্যা 2 যখন যাব তখন 2টি পক্ষ পড়েছি, 3 নেত্র পড়েছি, 3টি নেত্র অর্থাৎ 2টি চোখ এবং মাঝখানে যে জ্ঞান চক্ষু সেটি 3 চক্ষু। যা হোক, এগুলো আমরা ধারাবাহিকভাবে পরবর্তীতে আসব। তো সেটি হচ্ছে 1 হচ্ছে রবি বা সূর্য। এই সূর্য হচ্ছে জীবনী শক্তির আধার। কারণ সূর্য আলো যদি না দেয় আর রাতের অন্ধকারে যদি চাঁদের আলো ঠিকই না দেয়, তাহলে কিন্তু ফসল উৎপাদন হবে না। অর্থাৎ সূর্যের তাপেই যে সমুদ্রের পৃষ্ঠের জল শোষণ করে নিয়ে গিয়ে আবার বৃষ্টির ন্যায় বাড়ি বর্ষণ করবে, তবেই না কিন্তু ধরণী শান্ত হবে। তো ধরণীকে উত্তপ্ত যেমন করবে, আমরা ভিজা কাপড়কে যেমন শুকাবো, ঠিক তদনুরূপ এই ধরণীকে এই সূর্যের এই রশ্মি বা তাপমাত্রায় কিন্তু তাকে আবার গলিয়ে বৃষ্টিতে রূপান্তর করে। তাছাড়া আমরা বেদের নির্মল চক্ষু জ্যোতিষশাস্ত্র, এটি আমরা কিন্তু বারবার বলেছি। তো বেদ থেকে বেদাঙ্গ, বেদের যে 5টি অঙ্গ, সেই বেদাঙ্গের মূল বক্তব্য হচ্ছে অদ্বৈতবাদ বা একেশ্বরবাদ, অর্থাৎ ঈশ্বর এক। আমরা যে নামেই ডাকি না কেন, সেই এক ঈশ্বর হচ্ছে এই আমাদের নিউমারোলজির সংখ্যা 1। তাছাড়া বিশেষ করে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি আমরা 1 দেখি, তাহলে সত্তা কিন্তু একটাই, যে এই একাত্মবাদের মাধ্যমে যেমন একটি মাত্র সত্তা এখান থেকে বেরিয়ে আসবে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে। তাছাড়া গীতার একটি মহাবাক্য রয়েছে মামেকং শরণং ব্রজ, অর্থাৎ ব্রহ্মই চৈতন্য স্বরূপ। এবং বিশ্বের
বিশেষ করে এই আপাত যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যের যে ফল, সেই ফলটা কিন্তু এই রবি দিয়ে থাকেন, অর্থাৎ সূর্যই দিয়ে থাকেন। তাছাড়া বিশেষ করে আমরা জানি যে পবিত্র ইসলাম ধর্মে কিন্তু বলা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহু, অর্থাৎ যে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, অর্থাৎ একজনই সেই মহান সৃষ্টিকর্তা। সকল ধর্মেই কিন্তু মহান বলা হয় জানাকে, তিনিই হচ্ছেন সেই এক বলে রূপান্তর করা হয়, কারণ দ্বিতীয় কিন্তু আর আসেনি। এখানে যদি একটু বলতে হয়, আগামীকালই সেই মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এই জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণ একজনই, অর্থাৎ শ্রীকৃষ্ণ বলেছেন আমি একা আকৃতি, আর দুনিয়ায় যা কিছু আছে সব প্রকৃতি। প্রকৃতি মানে সেই ধরনী বা চন্দ্র। যে কৃষ্ণের আরাধনা করবে সেই রাধা, সে পুরুষ হোক আর নারী হোক। তো আমরা সবাই কিন্তু রাধা। তো সেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আমার এই প্রাণপ্রিয় শিক্ষার্থীদের জন্য রইল অগ্রিম শুভেচ্ছা, এবং এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আপনাদের জীবনে সুখ শান্তি অনাবিল প্রশান্তি বয়ে আনুক, এই প্রত্যাশা কিন্তু থাকছে এখানে। তাছাড়া আত্মবলের বলিয়ান যে কথাটি বলে, যে নিজের বলে রবি আত্মার কারক, আমরা কিন্তু ইতিপূর্বে 3টি ক্লাস অতিক্রম করেছেন, আপনারা জেনেছেন যে রবি আত্মার কারক একটি গ্রহ। তো সেই যে আত্মা, অর্থাৎ আত্মা কখনো মরণশীল নয়, মানুষ মরণশীল, আত্মা পুনরায় আবার নতুন দেহ ধারণ করে নতুন রূপে আবার জীবিত হয়, অর্থাৎ সেও কিন্তু সেই একের এক বিশেষ বন্ধন। তাছাড়া জগতের বুকে বিশেষ করে এই আত্মবলে বলিয়ান হয়ে বিশেষ করে সাফল্যের শীর্ষে যারা পৌঁছায় তারাই হচ্ছে রবি। অর্থাৎ রবিকে কখনো সূর্য উঠলে আঙ্গুল দিয়ে দেখানো লাগে না, সূর্যের গায়ে কখনো ছায়া দেওয়া সম্ভব নয়, সূর্যের রশ্মিকে আটকে দেওয়া সম্ভব নয়। আপনারা যদি দেখে থাকেন যে দেখেছেন যে শীত বড় বাতাস বড় না সূর্যের তাপ বড়, দেখা যাচ্ছে সূর্যালোকে এক ব্যক্তি জ্যাকেট পরে অবস্থান করছে শীতের সময়, প্রচন্ড ঝড় আসছে, ঝড়ের ঠান্ডা, কিন্তু সে জ্যাকেট খোলেনি, আরো জোর করে আঁকড়ে ধরে রেখেছে। কিন্তু সূর্য যখন প্রখর তাপমাত্রা দিয়েছে, অর্থাৎ মধ্যাহ্নের তেজোদীপ্ত সূর্যালোক যখন দিয়েছে, সে মার্তণ্ডের ন্যায় যখন আলোক রশ্মি বিকিরণ করেছে, তখন সে এমনি এমনি কিন্তু জ্যাকেট খুলে ফেলেছে। অর্থাৎ সূর্য জ্যাকেট খুলতেও সহযোগিতা করে, আবার ওই তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মুহূর্তের মধ্যে শান্ত করে ধরণীকে বৃষ্টি দিয়ে আমাদের সেই মস্তিষ্ককে শান্তও করে কিন্তু এই সূর্য, যার জন্য আত্মাকে অমরত্ব দেয়, সেটি কিন্তু এই সংখ্যা রবি। তাই তো রবি হচ্ছে সফলতার শীর্ষে পৌঁছানোর প্রথম সেতু বন্ধন। এই সেতু দিয়েই আমাদের সফলতার শীর্ষে পৌঁছাতে হবে। এমনকি জীবনে বিশেষ করে পাপ পুণ্যের যদি বিচার করতে হয়, তাহলে পূর্ণতার যে প্রতীক সেটি হচ্ছে এক। এমনকি দ্বিধা দ্বন্দ্ব সংঘাত এগুলো কিন্তু থাকতেই পারে। তো এই দ্বিধা দ্বন্দ্ব সংঘাতকে বিশেষ করে অতিক্রম করে যারা নিরঙ্কুশ বিজয় লাভ করবে, বিশেষ করে ম্যান অফ দ্য ম্যাচ বা চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন, জাতীয় চ্যাম্পিয়ন, এইগুলো কিন্তু এই রবি কিন্তু দিয়ে থাকে। এই রবি বিশেষ করে তার যেমন একাগ্রতা রয়েছে, তার যেমন আত্মকারক আত্মাকে শুদ্ধ করার শক্তি রয়েছে, তেমনি তার রয়েছে বল বীর্য তেজ, এমনকি সামর্থ্য গুণ, সেই সঙ্গে মহাত্ম, আবার রবির দাপট, আবার রবির বুদ্ধিমত্তা, রবির সেই গৌরব যে সে জগৎকে আলোকিত করে। তাই তো আধ্যাত্মিক জগতে বিশেষ করে এই দ্বিধা সংশয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে এক পরম শক্তির উৎস প্রদান করে থাকে এই ভাস্করদেব রবি, যে হচ্ছে সূর্য, যাকে নিউমারোলজিতে এক সংখ্যা বলা হয়। তো এই এক সংখ্যা হচ্ছে সর্বজন বিদিত একটি সংখ্যা। এক না দিয়ে কোনো কিছুই শুরু করতে পারছেন না। দেখুন বর্ণমালায়, ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণ এ, আমরা এ না লিখে কিন্তু বি সি ডি জেড পর্যন্ত লিখতে পারছি না। তার জন্য ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণ এর মান কিন্তু 1 রয়েছে। আবার অ, স্বরবর্ণের প্রথম বর্ণ অ, সেই অ লিখতে গেলে কিন্তু ও দিয়ে লিখতে পারছেন না, এ দিয়ে লিখবেন। যারা ব্যাকরণে বিশেষ করে ভালো রয়েছেন তারা এই বর্ণ, বিশেষ করে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ ক, কিন্তু ক খ গ ঘ উম, এটিকে
বিশেষ করে ক বর্ণ বলা হয়, যেমন ন বর্ণ মূর্ধন্য পর্যন্ত, ট ঠ ড ঢ মূর্ধন্য বা ত থ দ ধ দন্তন্য, এই যে ন বর্ণের মধ্যে ব্যাকরণগত অনেক পার্থক্য রয়েছে। তো সেগুলো আপনারা জানেন, যারা ব্যাকরণ পড়েছেন অবশ্যই প্রত্যেকেই ব্যাকরণ পড়েছেন। যাই হোক, এই দিকে যে আমি সময় নষ্ট করতে চাই না। তাছাড়া বিশেষ করে সংখ্যার উৎপত্তি বিশেষ করে আমরা জানছি যে এক সংখ্যা দিয়ে। তো এই এক সংখ্যাকে বলা হয় সেই হচ্ছে সকল সংখ্যার জন্মদাতা। অর্থাৎ আমরা চন্দ্রকে বলি গ্রহ মাতা আর সূর্যকে বলি গ্রহ পিতা। তো এই পিতাই হচ্ছে সকল গ্রহকে জন্ম দিয়েছে, অর্থাৎ জন্মদাতা সেই গ্রহ সংখ্যাতত্ত্বে যিনি রবি। তো দেখা যাক যে রবি আমাদের এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে সত্যিকার অর্থে আমাদের কিছু জন্ম দেয় কিনা, এটি আমরা ক্লাসের পর আপনাদের যার যার প্রশ্ন থাকবে সেটি আমরা শোনার জন্য সর্বদা সংকল্পবদ্ধ। তো সংখ্যা 1 হচ্ছে 1 তারিখে যে জন্মগ্রহণ করবে সেই জাতক, যিনি 10 তারিখে জন্মগ্রহণ করবেন সেই জাতক বা জাতিকা, যিনি 19 তারিখে জন্মগ্রহণ করবেন তিনিও 1+9। দেখুন একটু করে দেখাই, এখানে 1 হচ্ছে আপনার নিচে লক্ষ্য করুন, আমি একটু অন্য কালি ব্যবহার করছি। 1-এর নিচেই দেখুন কোনো যোগ করার সুযোগ নেই, অর্থাৎ 1 তো 1। এই 10কে মাঝখানে যদি যোগ দেন 1+0 সমান 1ই হয়। 19-এর কে যোগ দেন 1+9 সমান 10, নিচেই আবার 1+0 সমান 1। 28কে যখন যোগ দেবেন তখন 8 আর 2 10, অর্থাৎ 1। ওই 8 আর 2 10, এই 10কে যখন যোগ দেবেন তখন 1, অর্থাৎ 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখ। প্রতি ইংরেজি মাসের যে 4টা তারিখ থাকবে 1, 10, 19, 28, এরা হচ্ছে রবির জাতক বা রবির গুণ তাদের মধ্যে থাকবে। এবার কথা হচ্ছে রবির জাতক 4টি সন্তান। কে? রবি ওই যে ধরনীর জন্মদাতা বা জন্ম বিশেষ করে পিতা রবি। তো রবি 4টি সন্তানকে জন্ম দিল, একটি হচ্ছে 1, একটি 10, একটি 19, একটি 28। এই 28-এর পরে যখন যাবেন 37, দেখুন 37-এ যখন যাবেন 3+7 সমান 10, আবার 46, 4+6 সমান এই একই হবে। অর্থাৎ যে 4টি সন্তানকে জন্ম দিল, এই 4টি সন্তানের মধ্যে কে বড়, কে ছোট, কে মেজো, আমরা কিন্তু জন্মগত অর্থাৎ ভূমিষ্ঠ সময় থেকে আমরা জানি কে বড় আর কে ছোট। কিন্তু তার কি গুণ, তার কি গন্ধ, তার কি রূপ, তার কি যশ, তার কি খ্যাতি, বা তার কি শিক্ষা, কোন দিকে নেবে বা কোন দিকে সে যাবে, কোন দিকে সে বড়, সেটি বিচার করব কিন্তু তার সঙ্গে কে আছে তাকে দিয়ে। তো সঙ্গে কি আছে দেখুন, 1 তারিখ যিনি জন্মগ্রহণ করেছেন তিনি একক 1, অর্থাৎ তার সঙ্গে আর কেউ নেই। রবি হচ্ছে পিতা, ধরনীর পিতা, বা ধরে নিন একটি রাজ্যের রাজা। তো সেই রাজা বা সে নিজেই বলল যে আমি রাজা, কিন্তু তার রাজ্যে আর কেউ নেই, খা খা করা মরুভূমি, চতুর্দিকে শূন্য, কেউ তো আর নেই, কিন্তু সে রাজা। সে ঘোষণা দিয়েছে আমি আমার রাজ্যে রাজা। হতেই পারে যেমন আপনাদের প্রত্যেকের পরিবারে একজন কর্তা ব্যক্তি আছেন, তিনি যা অর্ডার দিবেন তিনি সবাই তাই শুনবেন, তিনি যা বাজার করবেন তাই খাবেন, তিনি যে এলাক পোশাক দিবেন তাই পরবেন, এমনকি তিনি যেভাবে পরিচালনা করবেন সেইভাবেই কিন্তু আমাদের পরিবার পরিচালিত হয়ে থাকে। তদনুরূপ এই 1 সংখ্যা অর্থাৎ 1 তারিখে যিনি জন্মগ্রহণ করেছেন তিনি নিজেকে রাজা বলে উনি গর্ব করেছেন বা উনি স্বীকৃতি দিয়েছেন নিজে নিজেই, কিন্তু উনার পাশে কেউ নেই। কেউ না থাকার কারণে উনার যখন চুলটা বড় হবে কাকে দিয়ে কাটাবে, উনার যখন একটু বাজার করার দরকার কাকে দিয়ে করাবে, উনার কাপড়টা কাকে দিয়ে কাচাবে, উনি শিক্ষা গ্রহণ করতে কার কাছে যাবে, উনি প্রতিযোগিতায় কার সঙ্গে প্রতিযোগিতায় নামবে, এগুলো কিন্তু অনেক প্রশ্ন থেকে যায়। অর্থাৎ শূন্য রাজ্যে উনি রাজা, একাই রাজা, একাকে প্রধান ঘোষণা করেছেন, কিন্তু ওনার পাশে কিন্তু কেউ নেই, অর্থাৎ সম্পূর্ণ একক।
তো 4 ভাইয়ের মধ্যে আমরা 1 ভাইকে যদি বেছে নেই, তাহলে 1 সংখ্যা শুধুমাত্র 1-এর প্রতীক, যিনি একেশ্বরবাদ বা ঈশ্বরবাদ, যিনি একাত্মতার প্রতীক, ওই সেই সূর্যকে মনে করব। সূর্যর ভাই থাকলো কি বোন থাকলো দেখার নেই, সূর্যের বাজার করলো কি করলো না সেটি দেখার নেই, অর্থাৎ দেখার প্রয়োজন নেই, সে তার নিজস্ব গতিতে চলছে, তিনি হচ্ছেন সূর্য। এবার যিনি 10 তারিখে জন্মগ্রহণ করেছেন তিনি আরেকটি ভাই শিমুল পাল, একটু মিউট করতে হবে। যদিও আমাদের উদ্বোধনী ক্লাসে আপনারা শিক্ষার্থী ছিলেন 44 জন, পরবর্তীতে আমরা 50 জনের পরে নিব না এই কথাটি কিন্তু বলেছিলাম, কিন্তু বিশেষ অনুরোধে আমাদের সংখ্যা বাড়াতে হয়েছে। আপনারা গ্রুপে দেখেছেন যে আপনারা এখন শিক্ষার্থীর সংখ্যা 58। তো এই 8 জন রোমান রোল নাম্বার সংখ্যা হিসাবে গ্রুপে দেওয়া হয়েছে। তো আমরা 44-এর পরে আমরা আর পরিচয় নিতে পারিনি, তো আমরা পরিচয়টা আজকের ক্লাসের শেষে নিয়ে নিব। এমনকি যারা নতুন রয়েছেন, মিউট আনমিউটটা যখন কথা বলবেন তখন আনমিউট করবেন, যখন কথা বলবেন না তখন মিউট করে রাখবেন। ভিডিওটি অন রাখবেন কেন? কারণ হচ্ছে এটি আপনাদের প্ল্যাটফর্ম। যদি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আপনাদের কোনো শিক্ষা দিয়ে থাকে, তাহলে সেই শিক্ষা আপনারা গর্ব করে বলতে পারবেন যে আপনারা এখান থেকে শিক্ষা নিয়েছেন। যদি কোনো কুশিক্ষাও দিয়ে থাকে, সেটিও এখান থেকে আপনারা লোকে যাচাই করে বর্জন করার জন্য আপনাদের ত্রুটি বা আমাদের ত্রুটিটা তারা তুলে ধরতে পারবে। তার জন্যই কিন্তু আমাদের এই ভিডিও অন করে, বিশেষ করে অনলাইনে এই ক্লাস করা। তাছাড়া দেখুন, আপনাদের অনেকের হয়তো মনে হতে পারে যে স্যার বলেন যে ভিডিওটি শেয়ার করতে, কেন? এটি হচ্ছে আপনাদের ভিতকে স্বীকৃতি দেওয়ার জন্য। যে আমরা ইতিপূর্বে একটি বিশেষ করে প্রবন্ধ প্রতিযোগিতার উদ্বোধন করেছিলাম, অনেকে ছিলেন অনেকে ছিলেন না। তো সেখানে আমরা বলেছিলাম যে কেন আপনারা এই প্রতিযোগিতায় যাবেন, কেন বা আপনারা এখানে শিখবেন। আরও কিন্তু প্রতিষ্ঠান এই বাংলা ভাষায় স্ব প্রতিষ্ঠান রয়েছে। তো তাদের মধ্যে আপনাদের যেন চিনিয়ে বের করা যায়, আপনাদের যেন যাচাই করতে পারে, তার জন্যই কিন্তু যে আপনারা কোথা থেকে শিখেছেন সেই স্বীকৃতিটা কিন্তু এই রেকর্ডিং, এই ভিডিওটা দেয়। এই রেকর্ডিংটা শুধুমাত্র আপনাদের পুনরায় শুনে চর্চা করার জন্য নয়, আপনাদের স্বীকৃতি দেওয়ার জন্যও কিন্তু এটি বিশেষ করে একটি বিশেষ প্ল্যাটফর্ম, যেটি অনলাইনের মাধ্যমে দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে যাচ্ছে। তো ছড়াবে কি ছড়াবে না সেটিও কিন্তু সংখ্যাতত্ত্বে বলবে যে আসলে আপনারা কে নিজ উদ্যোগে শেয়ার করবেন আর কে করবেন না, কে আত্মগোপন করে রাখার চেষ্টা করবেন আর কে নিজেকে প্রকাশিত করতে চাইবেন। এটিও কিন্তু এই নিউমারোলজি সব থেকে সহজভাবে প্রকাশ করবে। তাছাড়া আপনাদের রোল নাম্বার, কিভাবে রোল নাম্বার হয়েছে, 44তম পর্যন্ত রোল নাম্বার কিন্তু আমি আপনাদের নামের নিউমারোলজি করে তারপরে রোল নাম্বারটি নির্ধারণ করেছিলাম। পরবর্তীতে পরের যে শিক্ষার্থীরা আসছেন তাদের আমি রোল নাম্বার ওইভাবে সেট করতে পারিনি। তখন যেভাবে করা হয়েছে আমি বলেছি যে আমরা 50 জনের উপরে আমরা যাব না। তো পরবর্তীতে যে গেছি, কেন গেছি আপনার লেখার ভিতর কিন্তু পেয়েছেন। আমরা আশা করব যে এই প্রথম 50 জনের ভিতর থেকে যদি কেউ কঠিন মনে হয় জ্যোতিষশাস্ত্র, অনেকে মনে করেছেন 3 ঘন্টা টানা ক্লাস, বা অনেকে এটি কিভাবে রপ্ত করা সম্ভব এরকম মনে হয়ে, বা পারিবারিক কারণে, বা বড় চাকরি পেয়ে গেছেন, বড় কোনো জায়গায় জ্যোতিষ শিক্ষার সুযোগ পেয়ে গেছেন, এভাবে যদি কেউ যান, আমরা চাই না যে আপনারা কেউ চলে যান, কিন্তু যদি যান সেই জায়গাটি ওই রোমান অক্ষরে যাদের রোল নাম্বার রয়েছে তাদেরকে ওখানেই আমরা যুক্ত করে আমরা শূন্য স্থান পূর্ণ করব। কারণ পৃথিবীতে কখনোই কিন্তু শূন্য কোনো জায়গা থাকে না। এটি বলার উদ্দেশ্য আমরা 10 সংখ্যায় 10 তারিখে আসতেছি, শূন্যতা কিন্তু পূর্ণ করবেই। আজকে আমি মারা গেলে এখানে কিন্তু কেউ না কেউ জ্যোতিষ শিক্ষা আপনাদের ভিতর থেকে আপনারা দেবেন। এমনকি এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার নাম হয় থাকবে কি থাকবে না জানি না, কিন্তু আপনারা হয়তো আপনাদের নতুন করে, নতুন ভাবনা নিয়ে, নতুন কোনো নামকরণ করে আপনারা হয়তো সেই নামে চালাবেন, কিন্তু শাস্ত্র কিন্তু অব্যয় হয়ে থাকবে। এটি হচ্ছে রবি শিক্ষা দিয়ে থাকে, সেই রবিরই ক্লাস হচ্ছে আজ। তো 10 তারিখ যিনি শূন্য, যেমন আমি একটি কথা বলেছিলাম যে যদি আপনারা না থাকতেন, একটি প্রতিষ্ঠান সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার, এখানে ইচ্ছা করলে শিক্ষক পাওয়া খুবই সহজ।
কারণ আমরা শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য যদি বলি যে আমাদের শিক্ষক দরকার, আমরা নিয়োগ দিলে হয়তো 5 দিনের মধ্যে উচ্চ বেতন যদি দেই তাহলে হয়তো আমরা 5 জন শিক্ষক পাবো, কিন্তু 5 জন শিক্ষার্থী কিন্তু আমরা কোনোদিন পাবো না, এটি আমরা কিন্তু জানি। কারণ হচ্ছে শিক্ষার্থী তখনই আসবে যখন স্কুলের সুনাম থাকবে, কলেজের সুনাম থাকবে, ওই স্কুলে পড়াশোনা করলে ভালো শিক্ষা নেয়, ওই স্কুলে পড়াশোনা করলে ভালো জায়গায় চাকরি পায়, এই স্কুলে পড়াশোনা করলে বা এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে শিক্ষা গ্রহণ করলে তার পরিচিতি হয়, তার প্রতিযোগিতায় যাওয়া যায়, সে সুশিক্ষা লাভ করতে পারে, তবেই না কিন্তু আপনাদের পাবো। আমরা অতি সহজে কিন্তু আপনাদের পাবো এটি কিন্তু ভাবতে পারি না। তাই আপনাদের মূল্য কিন্তু বেশি আমাদের থেকে। যদিও আমাদের এখানে সুযোগ্য, আমি বলেছি যে আমাদের সুযোগ্য শিক্ষকরা কিন্তু এখানে রয়েছেন, আপনারা দেখেছেন তাদের ক্লাস কিন্তু 3 নম্বর ক্লাস অনুধাবন করেছে। আমি বলেছি আমার শূন্যতা যদি পূর্ণ না হয়, আপনারা যদি মনে করেন পূর্ণ হয়নি, তাহলে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার দৃঢ়তার সাথে শিক্ষক পরিবর্তন করবে, কিন্তু শিক্ষার্থী কখনো পরিবর্তন করবে না, কারণ শিক্ষার্থী পাওয়া কঠিন, এটা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার বোঝে। তো যাই হোক, এবার আমরা যিনি 10 তারিখে জন্মগ্রহণ করেছেন তিনি হচ্ছেন 1+0, অর্থাৎ চতুর্পাশে মরুভূমি ধু ধু করছে। যেটি আমি বললাম যে ধরে নিন আপনারা এই মুহূর্তে সবাই লিভ নিলেন, কেউ নেই, তাহলে আমি একা ক্লাস নিচ্ছি, তাহলে ক্লাসে আমার সামনে কেউ নেই, আমি কাকে নিয়ে কাকে শিখাচ্ছি? সে কি আমি এই বাতাসকে শিখাচ্ছি, বা আলোকে শিখাচ্ছি, অন্ধকারকে শিখাচ্ছি? সেই শিখানোর কি মূল্য রয়েছে? তো আপনারা না থাকলে আমার মূল্য কোথায় ভেবে দেখুন। এবার আমরা যে শিক্ষক দাবি করি, আসলে আমরা শিক্ষক কোথায় আপনারা না থাকলে? ঠিক এই 10 তারিখে যিনি জন্মগ্রহণ করবেন তার সামনে রয়েছে শূন্য একটি, একেবারে জাদুকররা যেমন শূন্যের পরে অনেক কিছু ভাসিয়ে রাখে, ঠিক তদনুরূপ এই 10 তারিখে জন্মগ্রহণকারীর সামনে যা কিছু পাবে সব ভেসে থাকবে, কেউ তাকে সহযোগিতা করবে না। শূন্যের ধুধু করা বলয়। যেমন আপনারা জানেন যে অস্ট্রেলিয়া একটি দেশ, যার মাত্র এত বড় দেশ, মহাদেশ সম্পন্ন, মানে কি মহাদেশের সমতুল্য একটি দেশ বা মহাদেশই তো সেই দেশে মাত্র 5% জায়গায় জনবসতি আছে, আর বাকি পুরা রাষ্ট্রটাই মরুভূমি। তো 10 তারিখে জন্মগ্রহণ করা জাতক জাতিকা যা দেখবে সব মরুভূমি, অর্থাৎ সবই শূন্য। সে ওই 1 তারিখের যেমন রবি রাজা, 10 তারিখেরও তিনি রাজা, কিন্তু তার পাশে তবু একটা শূন্য আছে, জায়গা আছে, যে এই জায়গাটাতে সে দাবি করছে যে এই এরিয়াটুকু আমার, কিন্তু শূন্য, গাছপালা নেই, কোনো ফসল নেই, কোনো জনবসতি নেই, কোনো পশু পাখি নেই, কোনো মাছ চাষ নেই, অর্থাৎ কিচ্ছুই নেই, কিন্তু তিনি রাজা, তার একটা ল্যান্ড প্রপার্টি আছে। কিন্তু 1 তারিখের ব্যক্তির কিন্তু ল্যান্ড প্রপার্টিও নেই। এইবার যদি বলেন 10 তারিখের লোক, অনেকে কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, কেউ মঙ্গল গ্রহে জমি কিনেছে, কেউ চাঁদে জমি কিনেছে, নাসার মাধ্যমে দলিল সম্পন্ন করেছে। হ্যাঁ, মঙ্গল গ্রহে আপনার জমি আছে, আপনি কি যেতে পারবেন কোনোদিন? ওখানে ফসল উৎপাদন করতে পারবেন আপনার জীবদ্দশায়? পেরেছে কেউ কখনো? পারেনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে অমুক মঙ্গল গ্রহে জমি কিনেছে এবং জমি কিনে খুব সোশ্যাল মিডিয়ায় হাইলাইট হয়েছে, কিন্তু ওই জমি কি মূল্য আসবে? ঠিক 10 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার সামনে সব শূন্য, বা আশেপাশে সব শূন্য আছে তার, কিন্তু সে ভোগ করতে পারছে না। আপনারা যদি মনে করেন যে স্যার গল্প বেশি দিচ্ছে, তো তাহলে গল্প কমিয়ে দেব, কিন্তু গল্প নয়, এটি কিন্তু অনুধাবন করে আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না। এটাই যদি অনুধাবন করি তাহলে আমরা নিউমারোলজির সঠিক ফলাদেশে আসতে পারবো। এইবার আসবো 19 তারিখ। 19 তারিখ দেখুন, 1 আর 9, 1 + 9 = 10। তাহলে 1 হচ্ছে রবি, 9 হচ্ছে মঙ্গল, আপনারা তো জানেন, লিখেছেন আগে। তো মঙ্গল অর্থাৎ সেনাপতি, আবার ভূমিপুত্র। সেই ভূমিপুত্র অর্থাৎ ভূমির থেকে জন্ম যে নিয়েছে সেই মঙ্গল, আবার যিনি সৈন্য, যার তেজ ও গাম্ভীর্যতা রয়েছে, যার বিশেষ করে সৈন্যের কি থাকে? সৈন্যের একটি পণ থাকে যে রাষ্ট্র রক্ষা করব, সমরে মোরা দেহি প্রাণ, মানে যদি কখনো শত্রুপক্ষ আসে, শত্রুপক্ষকে ঠেকিয়ে দেওয়ার জন্য প্রবল শক্তি নিয়ে তারা সৈনিক হয়।
সেই সৈনিক রয়েছে তার সঙ্গে 19 তারিখের, সেই সৈনিক আর রাজা মিলিত হয়ে হচ্ছে 10, অর্থাৎ শূন্য রাজ্যও রয়েছে, সেই রাজ্যে সৈনিকরা বিরাজমান করছে সর্বদা ঘুরে ফিরে। তাহলে এই রাজা কিন্তু ওই 1 তারিখের রাজা 10 তারিখের রাজা অপেক্ষা ইনার কিন্তু সৈন্য সামন্ত রয়েছে। যেমন আমার সৈন্য রয়েছে জেকে দেব স্যার, আমার সৈন্য রয়েছে নীরজ কান্তি রায় স্যার, আমার সৈন্য টিটু দাস স্যার, আমার সৈন্য যেমন রয়েছে সুবীর মহন্ত স্যার, এরা আমাকে সহযোগিতা করেছেন, সবচেয়ে বড় সহযোগিতা করেছেন। আর এই এক ঝাঁক শিক্ষার্থী, আমি যেটি বললাম যে আপনারা না থাকলে কোনো ক্রমেই আমি কিন্তু ওই রবি শাস্তে কোনো ক্রমেই পারবো না। এমনকি ভগবানের সেই অমৃত বাণী, যিনি বাণী দিবেন সেটি শোনার জন্য কিন্তু লোক দরকার। না হলে ভগবান শ্রীকৃষ্ণ আজ এই 16 নাম 32 অক্ষর সারা দুনিয়া ব্যাপী উনি প্রচার করতে পারতেন না, ওনার যদি কেউ না থাকতো। ঠিক তদনুরূপ এই সৈন্য রয়েছে, অর্থাৎ আপনারাই হচ্ছে মহাসৈন্য। আর সেই সৈন্যদের দেখভাল করার দায়িত্বে আছে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষকরা। তাহলে বুঝে দেখুন, মূল সৈন্য কিন্তু আপনারা, অর্থাৎ শক্তি কিন্তু আপনাদের। অর্থাৎ এই রাজার ওই সেনাপতি, ওই সেনাপতিগুলোই হচ্ছে তার শক্তি। সেখান থেকে তার রাজত্ব অর্থাৎ শূন্য, ওই যে 10 তারিখের যে বললাম 10 এলো, ওই রাজ্য রয়েছে, রাজ্য ট্যাকেল দেওয়ার লোক রয়েছে এবং সে নিজে রাজাও রয়েছে। তাহলে এনার ভিতরে শৌর্য, বীর্য, ঐশ্বর্য, এমনকি সব শত্রুকে প্রতিহত করার সক্ষমতা নিয়ে সে বীর দর্পে এগিয়ে যাচ্ছেন। এবার আসবো 28 তারিখ যিনি জন্মগ্রহণ করেছেন। 28 তারিখ 8 হচ্ছে শনি। শনি হচ্ছে আমরা জানি কর্মফলদাতা, শনি হচ্ছে প্রজা। কর্মফলদাতা সেটি পরের কথা, শনি ন্যায়ের দেবতা সেটিও পরের কথা। প্রজার ভিতর থেকে যিনি সবচেয়ে সৎকর্ম করেন তিনি হচ্ছেন সেই ন্যায়ের দেবতা, তাকেই ন্যায়ের দেবতা বলে আখ্যায়িত করা হয়। অর্থাৎ 8 হচ্ছে প্রজা। আর যে ন্যায়ের দেবতা উনি ওই কাজ করতে করতে যিনি ন্যায় কাজ করেছেন, নিখাত স্বর্ণের খাঁটি মানুষ হয়েছেন যিনি, তিনি হচ্ছেন শনি। অর্থাৎ শনি হচ্ছে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে তুলতে সহযোগিতা করে। তাই তো উনি একেবারে যত রকম ডেজিগনেশন আছে, যে সততা, উদারতা, নিষ্ঠা, পরোপকারিতা, ধার্মিকতা, মানে সকল কিছু ওই শনির মধ্যে রয়েছে। তাই তো শনির সাধনা, শনি হয়তো আপনাকে কষ্ট দিতে পারে, কিন্তু কষ্ট দিয়ে আপনাকে ওই সুন্দর একটি জায়গায় নিয়ে যাবে। কারণ কষ্ট না করলে কিন্তু কেষ্ট পাবে না, এই কথাটি যদিও প্রবাদ বাক্যে বলে, তথাপিও আমি বলবো যে কষ্ট করছেন আপনারা 3 ঘন্টা যাবত এই ক্লাসে কষ্ট করবেন, তারপরে হচ্ছে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, পরীক্ষায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেখান থেকে জয়ী হয়ে তারপর হচ্ছে সেই বিজয়ের হাসি হাসবেন। তারপরে কিন্তু বিজয়ের হাসি হাসলে হলো না, আপনাদের সামনে যদি প্রজা না থাকে, আপনাদের যদি ক্লায়েন্ট না হয়, আপনারা চেম্বার খুলে বসে থাকলে কোনো ক্রমে কিন্তু আপনাদের সেই রুজি রোজগার হবে না। বা আপনাদের সুনাম ছড়ানোর জন্য জ্যোতিষশাস্ত্রের জ্যোতির আলো ছড়ানোর জায়গা কিন্তু লাগবে, সেই জায়গা করে দেবে কিন্তু এই প্রজা। যে প্রজা হচ্ছে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে আমাদের এই বৃহৎ পরিবার। সেই পরিবারকে আবার সহযোগিতা করছে কে? সে হচ্ছে 2 যোগ 8, 2 হচ্ছে মা। মা তার স্নেহ, প্রীতি, ভালোবাসা, মমত্ব ছায়া দিয়ে বলছে তোমরা সবাই আমার ছায়ার নিচেই থাকো। যেমন সূর্যালোকে, যেমন সকালের সূর্যালোক, বিশেষ করে সূর্যের যে রশ্মি, সে ভিটামিন ডি দেয় না কি যেন শরীরে দেয়, তো এই ভিটামিন ডি দেয় সকালের সূর্যালোক, দুপুরের আলো কিন্তু দেয় না। দুপুরের আলোয় যখন আপনি উত্তপ্ত, প্রচন্ড গরম, দেখবেন অনেকে ভেবে দেখবেন আপনারা যদি সরাসরি ক্লাস করতেন, যে আপনারা অনেকেই ভর্তির সময় বলেছিলেন যে এটা কি অনলাইন না হয়ে সরাসরি অফলাইনে ক্লাসের সুযোগ নেই? আমি বললাম সুযোগ আছে, কিন্তু আমাদের পাবেন না। তাহলে কি হবে? হ্যাঁ, আমাদের সেই সময় নেই, এমনকি আপনারা দূর দূরান্ত থেকে আসতে পারবেন না। আপনারা আপনাদের ঘরে হয়তো ফ্যানের নিচে বসে ক্লাস করবেন, আমরা একটি ফ্যানও পর্যন্ত দিতে পারবো না।
তাহলে মাঠের ভিতর যদি আমরা ক্লাস নেই, তাহলে সেই অফলাইনে আপনারা এত দূর দূরান্ত থেকে আসবেন, আমি সেই সময় দিতে পারবো না, আপনাদের সুন্দর পরিবেশ দিতে পারবো না, এমনকি সেই পরিবেশ না দিতে পারায় আপনাদের পরিবেশ শ্যুট করবে না। বাস ভাড়া, ট্রাক ভাড়া বা ওই ট্রেন ভাড়া দিয়ে আপনারা আসবেন, এসে ওই গুরুজিকে দুই একটা চা খাইয়ে একটু কদম বুঝে নিয়ে আপনারা দেখা যাচ্ছে চলে যাবেন। এই তো হবে শিক্ষা। অথচ ঘরে বসে নিজের জায়গায় বসে আপনারা সেখান থেকে শিখবেন, সেখানে পরীক্ষা দিবেন, সেখান থেকে পাশ করবেন, সেখান থেকে আবার প্রচারণা পাবেন, সেখান থেকে আপনারা স্বীকৃতি পাবেন জ্যোতিষ হিসাবে, সেই জ্যোতির আলো হিসাবে। তো সেই ক্ষেত্রে যিনি সহযোগিতা করবেন তিনি হচ্ছেন মা। মা হচ্ছে চন্দ্র অর্থাৎ 2। তিনি মমত্ব দেবে, অর্থাৎ সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার তখনই মমত্ব দেবে যে ব্যক্তি হচ্ছে ক্লাসে অ্যাটেন্ডেন্স। আপনারা জানেন যে আপনাদের কখন অবসরে যে আপনাদের উপস্থিতি নেওয়া হয় এটা কিন্তু আপনারা জানেন না। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে কয়েকটি নিয়ম রয়েছে, যেমন পরপর 3 ক্লাস যদি কেউ অনুপস্থিত থাকেন তাকে নোটিশ দেওয়া হবে যে আপনারা 3 ক্লাস পরপর অনুপস্থিত ছিলেন। 4র্থ ক্লাসে যদি কারণ না পাওয়া যায় তাহলে তাকে তার জুম আইডিটি এখান থেকে কোনো ক্রমে লক করে দিলে সে কিন্তু আর ঢুকতে পারবে না। তখন সে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে। যোগাযোগ করে যদি সন্তোষজনক না হয় তাহলে কিন্তু রোল নাম্বার অটোমেটিক ফাঁকা হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে অনেকে শুয়ে ক্লাস করছেন, অনেকে ঘুমিয়ে আছেন, অনেকে ওই ক্লাসে ঢুকে দেখা যাচ্ছে শুধু রয়েছেন, ভিডিও অফ করে আপনি আপনার পারিবারিক কাজ করছেন। সেটি একবার হতে পারে, 2 দিন হতে পারে, কিন্তু পরপর 3 দিন হলে দেখবেন আপনারা পার্সোনাল নোটিশ ঠিকই ওখানে চলে গেছে। তো এই যে মা যখন সময় মতো খেতে চায় না, সময় মতো পড়তে চায় না, সময় মতো ঘুমাতে চায় না, তখন মা কিন্তু পিঠের পরে ঢবাস ঢবাস 2-1টা দেয়। ওই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার ওই ঢবাস ঢবাস ওইভাবে নোটিশ দিয়ে দেবে। কারণ আপনারা অনেক বিজ্ঞ, আপনারা অভিজ্ঞ, অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী, অনেক গুণী, অনেক মানী, অনেক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমরা চাই না যে আপনাদের ওই মা ঢবাস ঢবাস দিক, সেই অধিকারও আমাদের নেই। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে, আমি এই কথা বলে যদি কোনো অন্যায় করে থাকি। তো সেই মা কেন দেন? দিয়ে তাকে যে খেতে চাচ্ছে না খাইয়ে, মা সন্তান যদি না খায় তাহলে মায়ের পেটে খাবার জুটবে না বা খাবার উঠবে না, সেই খাবার খেতে পারবে না। মা জল খেয়ে ওই মা সন্তানের কাছে গিয়ে কখন ঘুমিয়ে পড়বে। তো 28 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার ওই মা মাতৃস্নেহ যেমন দেবে তেমনি শাসনও করবে, প্রজাদের নিয়ন্ত্রণে ছায়া দেবে, অর্থাৎ প্রজাদের উপরে তাবু বিছিয়ে দেবে, দিয়ে আবার রাজ্যে ফসল ফলানোর চেষ্টা করবে। অর্থাৎ প্রজার মধ্যে কিন্তু ওই মানে কামার কুমার, জেলে, নাপিত বা ধোপা সব থাকবে। আবার জাতির শ্রেষ্ঠ ব্রাহ্মণ, জ্যোতিষ বা দুনিয়ায় যা কিছু আছে সবই কিন্তু এখানেই থাকবে। অর্থাৎ 28 তারিখের ব্যক্তি কষ্ট করে সবার ভিতর থেকে যে রসাস্বাদন লাভ করবে সেটি হচ্ছে 28 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা। তো সেটি কিন্তু বিনাশ আসে নয়। যে কথাটি আমি বলি যে বিনাশ আসে শস্য দিলে কি তাতে ক্ষতি, শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতি। আমার গৌরব তাতে সামান্যই বাড়ে, তোমার গৌরব যে একেবারেই ছাড়ে। তো এই যে ওই কষ্ট মা যেমন করছে সন্তানকে লালন পালন করার জন্য, সুপ্রতিষ্ঠিত করার জন্য, সন্তানের কি কোনো কর্তব্য নেই? নাকি শুধু কর্তব্য আছে শ্মশানে নিয়ে যাওয়া আর বৃদ্ধাশ্রমে পৌঁছে দেওয়া? এটি যদি কর্তব্য থাকে তাহলেও কিন্তু সেটি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কায়মনোবাক্যে প্রত্যাশা করে যে আপনারা অন্তত এই কোচিং সেন্টার সহ আমাকে শ্মশানে পর্যন্ত পৌঁছে দিলেও আমি হব ধন্য। তথাপিও 28 তারিখের জাতক জাতিকা সত্যিকার অর্থে সকল কিছু পেয়ে ধন্য হবে। সে তার সৎকারে হলেও অন্তত আপনাদের মতো এই 58 জন সৈন্য, বিশেষ করে 58 জন প্রকৃত শুদ্ধাচারী, সেই জ্যোতির আলোকপূর্ণ ব্যক্তি আমাকে নিয়ে শ্মশান যাত্রা করেছে, তাতেও হব আমি ধন্য। ঠিক 28 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার ওই শনি এমন ভাবে সৃষ্টি করবে যার মৃত্যুর দিনে ওই 58 জন সৈন্যকে পাচ্ছে। কি পাচ্ছে? তার সঙ্গে কৃষ্ণ নাম করতে করতে তাকে সেই স্বর্গারোহণের পথে নিয়ে যেতে, আবার তাকে তার ভুল ত্রুটি, দোষ ত্রুটি শুধরে দেওয়ার জন্য ও কিন্তু থাকছে। আমি ক্লাসে কি বকবক করছি এটি ধরার দায়িত্ব তো আপনাদের। এমনকি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে প্রথম 1 ঘন্টা ক্লাস সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়, এটি সবার জন্য।
উন্মুক্ত, পরের 2 ঘন্টা রেস্ট্রিক্টেড, আপনারা শুধু গ্রুপেই দেখতে পাবেন। তো ওই 1 ঘন্টার যে ক্লাস হবে ওখানেই কিন্তু মানুষ কমেন্ট করবে যে আসলে স্যার কি বকবক করেছে, এই অর্থাৎ এই বকবকটাই কিন্তু তখনই ওখান থেকে আমাদের সেই সূক্ষ্মতা, আমাদের সেই জিসটুকু যাচাই করার একটি প্ল্যাটফর্ম। তো যাই হোক, আরো যে সব ত্রুটি বিচ্যুতি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে রয়েছে সেটি আপনাদের কাছ থেকে গ্রহণ করে, সেটি বর্জন করে ওই 28 তারিখে জন্মগ্রহণকারী জাতক বা জাতিকার মতো মানে শনির মতো শুদ্ধ হতে চায়, এটি আপনাদের কাছে ভিক্ষা চায় সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার। তো এই 28 তারিখ যাওয়ার পরে এবার আপনারা দেখেছেন এ, আই, জে, কিউ, এক্স এবং ওয়াই এর সব কটির মান হচ্ছে 1, অর্থাৎ রবি। তাহলে এবার আপনাদের প্রশ্ন থাকবে যে এর সঙ্গে তাহলে তো 1 তারিখে শুধু 1 আছে, আই এর সঙ্গেও কিন্তু শুধু আই আছে, জে এর সঙ্গে কিন্তু শুধুমাত্র জেই আছে, অর্থাৎ একই আছে, কিউ এর সঙ্গে কিন্তু একই আছে আর কেউ নেই, এক্স এর সঙ্গেও কিন্তু শুধুমাত্র এক্সই আছে আর কেউ নেই, ওয়াই এর সঙ্গেও কিন্তু ওই 1 আছে আর কেউ নেই। তাহলে স্যার আপনি এগুলো গাদা দিয়ে লিখলেন কি করতে, কেন? এর সঙ্গে তো আর কেউ নেই। তাহলে এগুলো তো ওই 1 সংখ্যার ব্যাখ্যা দিলে হয়ে যায় কি যায় না, এটির ব্যাখ্যা নিয়ে আমরা উপস্থিত হচ্ছি। তখন আপনারা বুঝবেন যে কেন আমরা এখানে একটি হরস্কোপ অঙ্কন করলাম, কেন একটি হাত অঙ্কন করলাম, কেন আমি এ, আই, জে, কিউ, এক্স, ওয়াই লিখলাম। এই কেনর উত্তর একটু পরে নিয়ে আসছি। তার আগে একটু বলবো আমাদের জে কে দেব স্যার, নীরজ স্যার একটু এই 1, 10, 19, 28 নিয়ে ওনাদের একটু চাওয়া পাওয়া বা নতুনত্ব কিছু দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। জয়ন্ত স্যার প্লিজ। সংখ্যা হচ্ছে আপনার একক রূপ। 1 সংখ্যার যারা জাতক আছে, অর্থাৎ যাদের 1 তারিখে জন্ম হবে, Recording in progress. তারা হচ্ছে তাদের মধ্যে কিছুটা আত্মাভিমান থাকবে, আত্মসংখ্যার থাকবে। এই কারণে তাদের মধ্যে একটা একাকিত্ব দেখা যায়, অর্থাৎ তাদের হ্যালো আত্মাভিমান। শোনা হ্যালো যায় আমার কথা? স্যার, আমি একটু কথা বলতে চাইতেছি। হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছে? হ্যাঁ বলুন। যে স্যার, আমার তো ইমার্জেন্সি ডিউটি, আমি একটু ভিডিওটা অফ রাখতে চাচ্ছি, কারণ হচ্ছে আমার বলতে হবে না, নিজ চেষ্টায় করবেন, কারণ ক্লাসের গুরুত্বপূর্ণ সময় আপনি বলছেন মানে 1 মিনিট সরে গেছে, এটা বলা লাগবে না, আপনি অফ করে রাখবেন। স্যার জি স্যার আমাদের জন্য ঠিকই চলবে, কিন্তু পরপর 3 ক্লাস যেন এরকম না হয়। জি হ্যাঁ, স্যার স্যার শুরু করেন। হ্যাঁ, তো ওই যে 1 তারিখ, তার ইগো, তার আত্মাভিমান, তার অহংকার, এই কারণে মানুষ তার আপনজন যারা আছে তারা তার কাছ থেকে একটু দূরে সরে যাবে। এই দূরে সরে যাওয়ার কারণে তার মধ্যে একটা একাকিত্ব আসবে। তো 1 তারিখে যিনি জন্মগ্রহণ করবেন তার মধ্যে তিনি সেই একাকিত্বটাকে উপভোগ করবেন। আর যার 10 তারিখে জন্ম, 10 তারিখে দেখুন 1 এবং 0 এই 2 এর সমন্বয় হচ্ছে 10। তো 1 হচ্ছে ব্যক্তি নিজে, আর 0 হচ্ছে শূন্যতা। মানে আমরা জানি 1 সংখ্যাটি হচ্ছে রাজার কারক। তো রাজা আছে, আর 0 হচ্ছে মানে অনেকটা জায়গা আছে তার, মানে রাজত্ব আছে। রাজা আছে, রাজত্ব আছে, কিন্তু প্রজা নাই। মানে ওই ব্যক্তি দেখা যাবে অতীব সম্পদশালী, বা এখন সম্পদ তো অনেক প্রকার হতে পারে। ধরেন আপনার যার প্রচুর অর্থবিত্ত আছে সেটাও সম্পদ, আবার যার হচ্ছে জায়গা জমি আছে সেটাও সম্পদ। তো আমরা আমাদের সমাজে দেখতে পাই অনেকেরই প্রচুর সম্পদ থাকে, ধন সম্পদ থাকে, কিন্তু মানুষের সাথে তার সংযোগটা কম থাকে। তো এই 10 তারিখের যিনি ব্যক্তি, তিনি একই সাথে রাজা, মানে প্রচুর যশসম্মানীয় ব্যক্তি হবেন, তার প্রচুর জায়গা সম্পত্তি থাকবে, কিন্তু পাবলিকের সাথে যার যে সংযোগ, সেই সংযোগটা একটু কম থাকবে। তেমনি ভাবে তার আত্মীয়, কুটুম্ব, পরিবারের যে মানুষ আছে তাদের সঙ্গেও তার একটা গ্যাপ থাকবে। অনেকেই আছে আমাদের সমাজে যাদের প্রচুর অর্থবিত্ত আছে এবং যিনি তার পরিবারের জন্য, সমাজের জন্য অনেক কিছু করেন, কিন্তু তারপরও এক ধরনের একাকিত্ব তাকে তার মধ্যে থাকে, তার সঙ্গে সবাই অ্যাডজাস্ট হয় না বা তাকে অনেকে এড়িয়ে চলে। তো এই বিষয়টা এই 10 তারিখে যিনি জন্ম নেবেন তার মধ্যে সেটা থাকবে। আবার এই যে 1 সংখ্যাটা, নিউমারোলজি 1 সংখ্যাটা হচ্ছে কিন্তু ক্যারিয়ারকে সাপোর্ট করে, অর্থাৎ
একজন ব্যক্তির কেরিয়ার কেমন হবে সেটা কিন্তু আপনি এই এক সংখ্যা থেকে দেখবেন। নিউমারোলজিতে এক সংখ্যাটাকে জলতত্ত্বের কারকও বলা হয়, তো এই বিষয়টাকেও আপনারা বিবেচনায় রাখবেন যে নিউমারোলজিতে এক সংখ্যাটাকে জলতত্ত্বের কারক বলা হয়। এবার 19 সংখ্যা, 19 সংখ্যা হচ্ছে 1 হচ্ছে রাজার কারক আর 9 মঙ্গল হচ্ছে সেনাপতি। তো রাজা এবং সেনা আছে, তো যেখানে রাজা এবং সেনা একদম পাবলিককে দুমড়ে মুচড়ে দেয়, তো সেখানে কিন্তু আর এই একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়, একটা ডিক্টেটরশিপ প্রতিষ্ঠিত হয়। তো এই যে রাজা তার সেনাপতির ক্ষমতায়িত হয়ে জনগণের উপরে যে তার কুপ্রভাবটা তিনি প্রয়োগ করেন, এতে করে তিনি মানে প্রজার থেকে তার সঙ্গে প্রজার সঙ্গে তার একটা দূরত্ব সৃষ্টি হয়। তো এই 19 তারিখে যারা জন্মগ্রহণ করছেন তেমনি ভাবে ব্যক্তি জীবনে দেখা যাবে সে তার আত্মীয়, বন্ধু, সামাজিক পরিমণ্ডল, পারিবারিক পরিমণ্ডল, ওই জায়গায় তার মধ্যে একটা ডিক্টেটরশিপ থাকে। সে অন্য কারো কথা শুনতে চায় না, নিজের জেদটাকে সে বড় প্রাধান্য দিয়ে থাকে, নিজেকেই বড় মনে করে এবং নিজের বক্তব্যকেই প্রথম এবং শেষ বক্তব্য বলে মনে করে। এবং এই ধরনের যে ব্যক্তি আছে তারা কিন্তু এই 19 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তাদের চরিত্রের মধ্যে এই বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। আমি যেগুলো বলছি হচ্ছে একটা মাসে 4টা তারিখ থাকে, যে 4টা তারিখে জন্মগ্রহণ করলে ব্যক্তি রবির সংখ্যায় জন্মগ্রহণকারী ব্যক্তি বলে পরিগণিত হবে। তো এই 4টা তারিখের ব্যক্তি যারা জন্মাবে তাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা কেমন হবে সেটা হচ্ছে এরকম। ব্যাপক অর্থে বললে রাজাকে দিয়ে বোঝানো হচ্ছে, কিন্তু আমরা যখন ব্যক্তি জীবনের প্রতিষ্ঠা করব তখন আমি আমার পরিবারের রাজা স্যার বা এখানে আমি আরেকটু ভেঙে দেন স্যার। এখানে 19 তারিখ যেমন রবির সঙ্গে মঙ্গলের কোনো শত্রুতা নেই, মঙ্গলের সঙ্গেও রবির শত্রুতা নেই, অর্থাৎ রাজা যেমন মঙ্গলকে সেনাপতির সঙ্গে তার যে মিত্রতা রয়েছে সে ধ্বংস করলেও কিন্তু সব মিলে রবি মঙ্গল যুক্ত হয়ে কিন্তু তার পাওয়ার বাড়াচ্ছে অনেক সময়। এখানে কিন্তু রাজা শুধু দুনিয়াকে ভেঙে দিচ্ছে না, সে কিন্তু তার নিজেকে শুধরে নিয়ে নিজের গঠন শক্তিকে মজবুত করছে। হ্যাঁ স্যার। তাছাড়া এই যে মঙ্গল, যেহেতু রবি এবং মঙ্গলের মধ্যে মিত্রতা আছে, তাহলে আমরা সেনাপতির সাথে রাজার যে সখ্যতা, সেই সখ্যতাটা একটা দীর্ঘস্থায়ী রূপ নেবে। সেনাপতি রাজাকে উৎখাত করার কোন ধরনের প্রয়াস করবে না। তো ব্যক্তি জীবনে আমরা যেটা দেখব, এই ধরনের যে ব্যক্তি আছে 19 তারিখে যারা জন্মগ্রহণ করছে, তারা যদি কোনো কারণে আমাদের যে প্রচলিত শাসন ব্যবস্থা আছে সেখানে আপনার হচ্ছে সরকারের সংযোগ পেয়ে যায় বা পলিটিক্স এর সংযোগ পেয়ে যায়, তাহলে তারা কিন্তু অত্যাচারী হয়ে যায় এবং তারা যে সমস্ত তাদের যে বাহিনী নিয়ে অত্যাচার অনাচারটা করে তাদের সাথে তাদের যে সংযোগ সেটা সহজে বিচ্ছিন্ন হয় না। আর 28 তারিখের যে ব্যক্তি, অর্থাৎ 28 তারিখে জন্মগ্রহণকারী যে ব্যক্তি রবির সংখ্যায় জন্ম, এখানে কিন্তু আমরা চন্দ্রকে পেলাম 2 সংখ্যায় এবং 8 সংখ্যা হচ্ছে শনিকে পেলাম। আমরা জানি শনি হচ্ছে প্রজার কারক, তো এখানে আমরা চন্দ্র পেলাম। চন্দ্র হচ্ছে মাতৃকারক, মা হচ্ছে প্রতিপালনকারী, আর প্রজা কাকে প্রতিপালন করবে? সে প্রজাকে প্রতিপালন করবে। আমরা যখন এই 28 সংখ্যাকে একক সংখ্যা রূপান্তরিত করতে যাব তখন প্রথম স্টেপে সেটা একক সংখ্যা রূপান্তরিত হবে না। আমাদেরকে প্রথমে 2 যোগ 8 যখন যোগ করব তখন আমরা 10 সংখ্যা পাবো। তাহলে আবার পেলাম কি, 1 সংখ্যা পেলাম, আবার সে শূন্য রাজত্ব পেলাম। তাহলে আমরা 28 সংখ্যাকে যখন 1 রূপান্তরিত করবো সেখানে আমরা রাজা পাবো, তার রাজত্ব পাবো, তাকে সুপরামর্শ দানকারী বা তাকে লালন পালন করার মতো আমরা স্নেহময়ী মা পাবো এবং একই সাথে আমরা প্রজা পাবো। তাহলে আমরা কি বুঝতে পারছি যে 28 তারিখে যে ব্যক্তিটি জন্মগ্রহণ করবে এই রবির সংখ্যার ব্যক্তি সর্বোৎকৃষ্ট ব্যক্তি হবে, তিনি সর্বদিক দিয়ে পরিপূর্ণ একজন ব্যক্তি হবে। তার যেমন রাজত্ব থাকবে তেমনি তার রাজ্য থাকবে, তিনি রাজা হবেন, সেই প্রচুর ভূমির অধিকারী ব্যক্তি হবেন, অর্থাৎ প্রচুর ব্যক্তি জীবনে প্রচুর সম্পদের অধিকারী যেমন হবেন তেমনি তার দঞ্জন থাকবে, অর্থাৎ সন্তান থাকবে, ভাই ভ্রাতা ভগ্নী থাকবে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা থাকবে। একই সাথে তিনি নিজে স্নেহশীল হবেন, অর্থাৎ
তার প্রত্যেকটা যে তার পরিবারের সদস্য আছে বা আত্মীয় স্বজন আছে তাদের প্রতি স্নেহ মায়া মমতা এবং দায়িত্ববান ব্যক্তি তিনি হবেন। তিনি যদিও তিনি রাজা, কিন্তু তিনি অহংকার শূন্য হবেন। এই হচ্ছে যে মানে রবির সংখ্যার যে 4টি তারিখ, সেই তারিখের জন্মগ্রহণকারী ব্যক্তির একটা প্রাথমিক চরিত্র। এখানে আমি টিটু দাস স্যার 19 তারিখ নিয়ে একটু স্যারের প্রতি আহ্বান জানাবো কিছু বলার জন্য, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ করে সেনা নিয়ন্ত্রণ করে মঙ্গল, আর রবি উনি শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। তো উনি এই সেনাকে নিয়ে ওনার পরিকল্পনা কি 19 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার, বিশেষ করে যেহেতু উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ জায়গায় অধিষ্ঠিত আছেন, তো ওনার কাছ থেকে আমরা একটু শুনবো যে এই প্রজাদের নিয়ে বা এই সৈন্য সামন্ত নিয়ে আপনার যে কত 58 জন সৈন্য বর্তমানে আছে। তাছাড়া দেখুন এখানে আরেকটি কথা বলতে হবে, আমাদের পুরাতন ব্যাচেও কিন্তু অনেকে শিক্ষার্থী আছেন। যদিও আমাদের জেকে দেব স্যার বলেছিলেন নতুন ব্যাচে যারা শিক্ষা গ্রহণ করছেন তাদেরকে উচ্চতর শিক্ষায়ও ক্লাসের পারমিশন দেওয়া হবে, আমরা দিতে পারিনি। তার জন্য আমি বিশেষভাবে দুঃখিত। কেন পারিনি সেটি হচ্ছে আপনাদের একটি জায়গায় নিয়ে তারপরে না আমরা ওই শিক্ষায় আমরা নিব। কিন্তু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার সবসময় বলেছে যে নতুন ব্যাচ ক্লাস হোক, কিন্তু সেই নতুনের মধ্যেও কিন্তু অনেক কিছু নতুন থাকবে, একই ধারাবাহিকতা থাকবে না। আপনারা বিগত 4 বছরের যে আপনারা একটা গ্রুপেই কিন্তু ভিডিও সব লোড দেওয়া আছে, ওখানে যদি এক সংখ্যার ক্লাস দেখেন আর আজকের 1 নম্বর ক্লাস দেখলে দেখবেন সত্যিকার অর্থে যারা পুরাতন, যারা পাশ করে বের হয়েছেন, যারা জ্যোতিষ হয়েছেন, তারাও কিন্তু এখানে আসছেন। এখানে আসার অধিকার রয়েছে, এমনকি তানরাই ভবিষ্যতে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের হাল ধরবেন, এটি হচ্ছে তানাদের প্রত্যাশা এবং আমার প্রত্যাশা বিশেষ করে। তার জন্য তানারা কিন্তু সাদরে এটি কিন্তু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার গ্রহণ করেছে। তাহলে আপনাদের প্রশ্ন থাকবে যে আমরা কেন উচ্চতর শিক্ষায় যেতে পারলাম না। দেখুন একটি ধাপ, বেসিক ধাপটা অতিক্রম করার পরে আমরা একটি যাচাই করব, সেই যাচাই করার সুযোগ পাওয়ার পরে অবশ্যই আমরা চিন্তা করব যে এখান থেকে যে 2, 4, 5 জন 10 জনকে নেওয়া যায় কিনা, সেটি বিবেচনায় আছে আমাদের। তো টিটু দাস স্যার বলেন। স্যার নমস্কার। স্যার নমস্কার। 19 তারিখ স্যার। হ্যাঁ। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, আপনার প্রশ্ন হইল যে এই যে 1 আর 9 নিয়ে রাজা তৈরি হলো, এই রাজার নমস্কার। এই শাসনবারটা কিরকম হবে? 11টা থেকে দেখেন রবি, এখানে আমরা যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে সরকার গভর্নমেন্ট রবি দেখে, আর সাথে আছে মঙ্গল। রবি অনেক বন্ধু মঙ্গল বটে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, ওটা মনে হয় রবিরও যেমন তেজ আছে, মঙ্গলেরও তেজ আছে। ওজন হয়নি। ওই জাতকের মধ্যে কিন্তু মঙ্গলবার প্রচন্ড রাগ, জেদ, অহংকার হয়নি, এটা থাকবেই। কালকে শোধন হবে। তার গুণাবলীর মধ্যে থাকবে, এটা বৈশিষ্ট্যের মধ্যে থাকবেই। প্রশাসনিক ক্ষেত্রে দেখবেন কিছু কিছু বড় বড় অফিসার আছে, স্বরাষ্ট্র দপ্তরের বড় বড় আধিকারিক আছেন, তাদের মধ্যে তেজ গুণ, সৃষ্টিশীল গুণ যত থাকে, তার মধ্যে একটা ওই অত্যাচারীমূলক যে মানসিকতা, সমাজের প্রতি সাধারণ কিছুতেই একদম স্ফুলিঙ্গ হয়ে যাওয়া একটা আধিকারিকের মধ্যে, এই প্রবণতা এই জাতকের মধ্যে থাকবে। ঠিক আছে স্যার, সহজে একটু বললাম স্যার। ধন্যবাদ। নীরজ স্যার একটু অপূর্ণতা রয়ে গেছে, 28 স্যার, তারিখ আপনাকে আপনাকে একটু বলতে হবে, একটু অপূর্ণতা মিউট রয়ে স্যার, গেছে। আপনার মিউট আছে। হ্যাঁ নীরজ স্যার 28 তারিখ একটু অপূর্ণতা আমার রয়ে গেছে মনে হচ্ছে, এবং শিক্ষার্থীদেরও আমি 19 তারিখটা ক্লাস দিয়ে একটু 28 তারিখে যাব। 19 তারিখে আমার একটা স্পেশাল ইয়ে আছে, সেটা হচ্ছে 19 তারিখটা যে আমরা লক্ষ্য করি, ইতিপূর্বে আপনারা জেনেছেন যে রবি এবং মঙ্গলের সমন্বয়ে আমাদের 19 তারিখের যে জাত ব্যক্তি আছে তার চারিত্রিক বৈশিষ্ট্য নির্ণয় করা হচ্ছে। এবং ইতিপূর্বে আপনারা এই বিষয়টা জেনেছেন যে রবি এবং মঙ্গল পরস্পর মিত্র গ্রহ। একটা বিষয় এখানে খেয়াল করবেন, আমরা 1 তারিখের জাতক হচ্ছে আইয়ামদাবাদ,
সে সমাজ থেকে বিচ্ছিন্ন থাকবে, তার নিজস্ব ইগো নিয়ে চলবে, সে কে কি বলে ওইগুলো ধার ধারবে না। যদি 10 তারিখে আমরা যাই, সেও তার ইগোয়েস্টিক প্রবলেম থাকবে, সে তার একটা রাজ্য থাকবে, তার সম্পত্তি থাকবে, কিন্তু তার কোনো প্রজা থাকবে না। তার জন্য সে একাকিত্ব বোধ করবে, তার অহংটা এখানে একটু কম হবে। 19 তারিখে বলা হয় প্রিন্স অব হেভেন, মানে স্বর্গের রাজকুমার। এর কারণটা হচ্ছে 19 তারিখে যে প্রটেক্টিভ রবি আছে, 19 তারিখের যে জাতক, তিনি সবসময় প্রটেক্টিভ থাকবেন, তাকে ঘিরে সবসময় সৈন্য সামন্ত থাকবে, সেনাপতি থাকবে, সে বিপদ আপদে পড়ুক, ওই মঙ্গল তাকে সবসময় প্রটেক্ট করবে, তার উপর সহজে বিপদ আসতে দেবে না, তাকে সবসময় প্রোটেক্ট করে নিয়ে আসবে। এই জন্য 19 তারিখের জাতক, এখানে যত জাতক আছেন তাদের ভিতরে 19 তারিখ সবসময় ইফেক্টিভ হবেন, এবং তিনি বংশানুক্রমিক ভাবেই তিনি একটু সহায় সম্পদের মালিক হবেন। তাকে তার পাশে চাটুকার থাকবে, তার পাশে দেখবেন যে তাকে সোয়াস করার জন্য অনেক লোক থাকবে, তাকে প্রোটেক্ট করার জন্য বিভিন্ন ব্যক্তিবর্গ থাকবে। আমি আবার 28 তারিখে যদি আসি, আমরা 28 তারিখের কম্বিনেশনটা দেখলে বুঝতে পারি যে চন্দ্র এবং শনি, আমরা জানি চন্দ্র মা, শনি হচ্ছেন কর্মফল দাতা, ন্যায়াধী, কিংবা শনিকে এক বাক্যে বলা হয় মহা দুঃখদাতা। এই 28 তারিখে যিনি রবি হচ্ছেন, বা আমি যদি বলি যে রাজা হচ্ছেন, বা যিনি জাতক হবেন, এই জাতকের জীবনে প্রচুর ভাঙা গোড়া থাকবে। তিনি জীবন থেকে অভিজ্ঞতা নেবেন, দুঃখ পেতে পেতে উনি শিখবেন, কিন্তু ওনার একটা আশ্রয়স্থল থাকবে। ওনার আশ্রয়স্থলটা হচ্ছেন সেই চন্দ্রদেব, বা সে মায়ের কাছে উনি একটা জায়গায় প্রতিনিয়ত করার পর উনার মনের দুঃখ, মনের কষ্ট, মনের দুঃখ থেকে উনি হবেন প্রবল সৃষ্টিকারক। ওনার অহং থাকবে না, উনি দিতে পারবেন সমাজ, এবং সমাজ থেকে যা নিবেন এটা সমাজে তিনি দিবেন। এবং এই যে মাতৃত্বের একটা বিশাল বিষয়, এটা ওনার ভিতর পাওয়া যাবে। ওনার ভিতর পাওয়া যাবে স্নেহ, পাওয়া যাবে ওনার ভিতর, আপনার এই অন্যের জন্য দরদ বোঝা যাবে, এবং উনি দিবেন, সমাজকে দিবেন। বাকিরা অহম্বোধে সমাজ থেকে আলাদা থাকবে, অন্যরা রাজা হইতে যাবেন, সবাই অন্যের জায়গায় নিজেকে টপ চিন্তা করবেন, কিন্তু এই ব্যক্তি নিজেকে টপ চিন্তা করবে না। সে চিন্তা করবে আমি খেটে খুঁটে মানুষের জন্য করে, যাতে মানুষের নয়নের মনে হয়ে থাকতে পারে, মানুষ যাতে আমাকে অন্তরে অন্তঃস্থলে ধারণ করে। যেটা অন্য যে রবির যে সাইন আছে, রবির যে তারিখ আছে, তাদেরকে ওনার বেসিক পার্থক্য যেটা, সেটা এইভাবেই থাকে। এটা হয়তো স্যার মোটামুটি আমার আলোচনা স্যার। অসংখ্য ধন্যবাদ নীরজ কান্তি রায় স্যার। সুবীর মহন্ত স্যার আছেন কলকাতা। হ্যাঁ স্যার, আছেন স্যার। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আপনাকে 10 তারিখ সম্পর্কে একটু কিছু বলতে হবে। 10 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের একটু সংক্ষেপে বলতে হবে। এই যে আজকে এক সংখ্যা, মানে রবির সংখ্যা নিয়ে আলোচনা হচ্ছে, তো এক সংখ্যা, 10 সংখ্যা এবং 19 এবং 28, তো এই যে 4টি সংখ্যার মধ্যে এক সংখ্যা এবং 10 সংখ্যা যেমন একক, যেমন এক সংখ্যা রবি একক, সেরকমই কিন্তু এই 10 সংখ্যাটিও একক রবি। 10 মানে হলো একের সঙ্গে 0। তা আমরা কিন্তু শূন্যকে কিন্তু যতক্ষণ শূন্য কোনো সংখ্যার ডান সাইড থাকে সেই সময় কিন্তু কাউন্টিং করা হয়। এই শূন্য যদি কোনো সংখ্যার বাম দিকে থাকে সেটাই কিন্তু ধরা হয় না। তো আমরা এই শূন্য যদি কোনো সংখ্যার সত্যিকে ডান দিকে থাকে, সেই শূন্য কিন্তু আমরা, যেমন 1-এর সঙ্গে 0 দিলে 10 হয়, আবার একটা 0 দিলে কিন্তু 100 হয়। তারপর যতগুলো শূন্য দেওয়া হবে সেই শূন্য কাউন্টিং করা যায়। কিন্তু সংখ্যার যদি বাম দিয়ে কোনো শূন্য দেওয়া থাকে সেই শূন্য কিন্তু কাউন্টিং করা হয় না। তো শূন্যর কি ভূমিকা রয়েছে? দেখো, শূন্যর কিন্তু অনেক ভূমিকা রয়েছে। শূন্য ভূমিকা তখনই থাকবে যখন কোনো সংখ্যার সঙ্গে সে শূন্য বসানো হবে। এই সংখ্যা যদি বাঁ দিকে থাকে তখনই শূন্যর কিন্তু একটি আমরা
গুণ দেখতে পাবো। তো এই যে 10 তারিখে যে রবি, 10 তারিখে রবির মধ্যে যেমন রবির তেজ থাকবে, রবি হলো রাজা, রবি হলো পিতা, রবি হলো আত্মা, রবি হলো এই জগতের কারক। এই রবি কিন্তু আমাদেরকে আকর্ষণ করছে সবকিছু বিষয়ের মধ্যে থেকে। এই রবি যদি আমাদের জীবনে যদি না থাকে, আমরা কিন্তু অন্ধকার। আর সকালের যখন সকাল হয়, প্রভাত যখন হয়, রবির উদয়ে কিন্তু আমরা সকাল অনুভব করি, আমাদের প্রাণ সঞ্চার হয়। তো এই একক সংখ্যার রবি, যেমন 1 তারিখের রবির মধ্যে সে একা রাজা, সে রাজার মধ্যে কিন্তু কোনো কমতি থাকবে না, সে রাজাই, তার সঙ্গে কিন্তু সে একক রাজা। কিন্তু এই 10 তারিখের মধ্যে রাজার মধ্যে কি থাকবে, যেহেতু শূন্য একটি স্থান কিন্তু নিয়ে রেখেছে, এই রাজার মধ্যে সমস্ত কিছু থাকার পরেও তার মনের মধ্যে শূন্যতা কিন্তু বিরাজ করবে, কারণ সেখানে কিন্তু একটি শূন্য সহকারে কিন্তু 10 সংখ্যাটি আমরা পেয়েছি। সুন্দর। দেখুন এই যে যখন রাজা সেখানে থাকবে, তো রাজার সঙ্গে কিন্তু সে রাজা কিন্তু একা কিন্তু কিছু করতে পারে না। রাজা হয় কখন, যখন প্রজা তাকে রাজা তৈরি করে, যখন সকলে তাকে রাজা মানে। আমি যদি একা রাজা মানি, সে রাজা হতে পারে না। রাজা কখন হবে, যে সকল প্রজাদের সকলকে নিয়ে যখন একটা সংসারে যদি একজন পিতা থাকে, সেই পিতাটি কখন পিতা হয়, তার সমস্ত সংসারে যখন সে লালন পালন করবে, সংসারটাকে পরিচালনা করবে, তখন সে আসলে পিতা হবে। তো সেই রকম ভাবেই এই রাজা কিন্তু যতই একক রাজা হোক না কেন, সেই রাজা কিন্তু কি হবে, একটা শূন্যতা তার মধ্যে বিরাজ করবে। সে সবকিছু পাওয়ার পরেও তার মনে হবে যেন তার মনে একটা শূন্যতা বিরাজ করছে। এই 10 তারিখের মধ্যে সেইটি 10 তারিখে যে জাতক, তার মধ্যে সবকিছু পাওয়ার পরেও কিন্তু একটা শূন্যতা তার মধ্যে বিরাজ করবে। অসংখ্য ধন্যবাদ সুবীর মহন্ত স্যার। দেখুন কেন 10 তারিখকে আনা হলো, আমি কিন্তু কারো কাছে 1 তারিখ শুনতে চাইনি, বিশেষ করে কোন স্যারের কাছে আমি 1 তারিখ শুনতে চাইনি। আপনারা যে প্রশ্ন করবেন আমরা জানি যে আপনাদের কি প্রশ্ন থাকবে। যে কথাটি হচ্ছে, হ্যাঁ 10 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার বর্ধিত হওয়ার সুযোগ রয়েছে, কিন্তু 1 তারিখে জন্মগ্রহণকারী জাতক বা জাতিকা বর্ধিত হবে না, ক্ষয়িষ্ণু হবে। অর্থাৎ সূর্য কখন ডুববে আর কখন উদিত হবে সেটি জানা কঠিন। আর 10 তারিখের ব্যক্তির ডাইনে যদি শূন্য হয়, যেহেতু ডাইনে শূন্য রয়েছে, তার বর্ধিত হওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ শিশু থেকে জন্মগ্রহণ করে সে যেমন বড় হবে, এই প্রাথমিক শিক্ষা থেকে তারা উচ্চতর শিক্ষা নেবে, উচ্চতর শিক্ষা থেকে ডিগ্রি নেবে, ডিগ্রি থেকে মাস্টার্স নেবে, মাস্টার্স থেকে হয়তো তারা পিএইচডি নেবে। অর্থাৎ 10 তারিখে জন্মগ্রহণকারী জাতক বা জাতিকা সে শূন্যের জন্য, ওই শূন্য ডাইনে থাকার জন্য সে উপরে উঠবে। আর বামে শূন্য দিলে আসলে কোনো মূল্য নেই। এখানে আর বামে 10,000 এই কথাটি কিন্তু বলা হচ্ছে না, সবসময় বলা হচ্ছে ডাইনে 10। অর্থাৎ 10-এর পরে শূন্য দিলে ডাইনে 100, 100-র পরে 1000, 1000 থেকে 10,000, এরপরে তো যা হয় আপনারা সবাই জানেন। তো এখানে কিন্তু এক সংখ্যা আর জানতে চাইনি। তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এবার আমরা আসবো যে 1 তারিখে জন্মগ্রহণকারী জাতকের জন্য এ, আবার 1 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জন্য আই, 1 তারিখের জন্য জে, 1 তারিখের জন্য কিউ, 1 তারিখের জন্য এক্স, 1 তারিখের জন্য ওয়াই। কেন? বিষয় হচ্ছে বর্ণমালা হচ্ছে একটি সংখ্যা মাত্র। বর্ণমালা দিয়ে কোনো নাম কিন্তু দুনিয়ার বুকে নেই। আপনি এ থেকে জেড পর্যন্ত নাম নেই। বিশ্ব সৃষ্টি থেকে শুরু করে কোনো গাছের নাম, কোনো প্রাণীর নাম বা কোনো মানুষের নাম, কোনো কিছুর নাম, স্থানের নাম কিন্তু নেই। যদিও নাম খুঁজে পাওয়া কঠিন, একই নামে দুজন হয়ে যাচ্ছে। স্বপন কুমার চক্রবর্তী আমাদের যিনি অক্সিজেন, তিনি ওই স্বপন কুমার আরেকজন আছে। স্বপন কুমার চক্রবর্তী, স্বপন কুমার ভট্টাচার্য, স্বপন কুমার দেখা যাচ্ছে হয়তো রয়, স্বপন কুমার দাস, এমন থাকতেই পারে। এমনকি স্বপন কুমার চক্রবর্তীই থাকতে পারে, কিন্তু শুধু এস নেই। যে নাম আর স্বপন নাম আর পাওয়া যাচ্ছে না, মানে নাম আর এস দিয়ে মিলছে না, তাই বলে কি ওই এসই নাম থাকবে, এ থাকবে, বি থাকবে, জেড থাকবে, এভাবে কিন্তু নাম নেই। বর্ণমালা কখনো একক চলে না। এটি ওই যে ব্যাকরণের কথা আমি বললাম, ব্যাকরণ যখন আপনারা দেখবেন যে সাধারণ যদি মধ্যাহ্নস্ব কোথায় ব্যবহার হবে, দন্তস্ব কোথায় ব্যবহার হবে, যে মধ্যাহ্নস্বর মাথায় মানে তার
মান থাকতে হবে, মানে তার অর্থবহ একটা শব্দ থাকতে হবে, আর দন্তেশ্বয় শব্দ না থাকলেও হবে, এরকম কি যেন রয়েছে ব্যাকরণে। যাই হোক, আমি ভুল বলতে পারি। তো সেই যে ব্যাপার কেন ব্যবহৃত হবে, ওই যে 10 তারিখের আগে কেন শূন্য যাবে না, ব্যাকে বামে কেন শূন্য যাবে না, আর ডাইনে কেন যাবে, এর জন্য জ্যোতিষশাস্ত্র কিন্তু ওই ব্যাকরণকে নিয়ে আসছে, যে ব্যাকরণের জন্য এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার দুনিয়ায় কোনো জ্যোতিষ শিক্ষায় আমার জানা নেই যে নবগ্রহ শ্রদ্ধ দিয়ে শুরু হয় কিনা। যদিও আমাদের এখানে হিন্দু রয়েছেন, এমনকি খ্রিস্টিয়ানও মনে হয় একজন রয়েছেন কিনা আমি জানি না, আর তাছাড়া মুসলিম ধর্মাবলম্বীও 4-5 জন রয়েছেন। তবুও আমরা নবগ্রহকে নিয়ে যেহেতু আমাদের যাত্রা, তো আমরা যাত্রা শুরু করি নবগ্রহ দিয়ে। তো এই যে ডাইনে শূন্য বা বর্ণমালার কোনো বর্ণ দিয়ে যে নাম হয় না, কেন হয় না? বর্ণমালা তার সঙ্গে সম্পৃক্ত থাকবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা বর্ণমালা রচনা করেছেন, ইংরেজি বর্ণমালা কে রচনা করেছেন আমি জানি না, কিন্তু কখনোই বর্ণকে স্বাধীন স্বকীয়তা বা স্বাধীন স্বীকৃতি দেয়নি। যেটি রবি, সে রাজা, 1 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা রাজা হতে পারে, কিন্তু তাকে রাজার স্বীকৃতি কিন্তু কেউ দেয়নি। আপনারা এই কোচিং সেন্টারের শিক্ষার্থীরা আমাদের স্যার স্বীকৃতি দিলেই আমরা স্যার, না হলে শুধু আমরা স্যার ডাকলেই আমরা স্যার নই। ঠিক তদনুরূপ বর্ণমালা তাই। যেমন 1 তারিখে জন্মগ্রহণ করেছে এ দিয়ে কোনো নাম নেই, যখন এর সঙ্গে কিছু যুক্ত করে অসীম বানায় দেন, আমি একটু সহজ করে দিচ্ছি আপনাদের, অসীম বানালে 1, 3 আর 1 4, 5 আর 4 9, এই দেখেন 1 তারিখে 9। ওই যে 19 তারিখ পড়লেন যে সেনাপতির সাথে রাজার যে মিত্রতা যেমন রয়েছে, অসীমের সঙ্গে কিন্তু 1 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার মিত্রতা রয়েছে। অসীম যখন আপনারা নাম রাখবেন একটি শিশুর, তখন 1 তারিখে জন্মগ্রহণ করা শিশুর আপনারা খুঁজবেন 1 নাম, যে এক হয় যাতে যোগ করলে। কিন্তু আমি বলবো 1 না হয়ে 9 হতে পারে, কারণ 9-এর সঙ্গে কিন্তু রবি আর মঙ্গলের যেমন মিত্রতা রয়েছে, হতে পারে সে তেজগাম্বীর্যতার, সে হতে পারে রাগ জেদ ক্রোধ, মঙ্গলের তার যে রূঢ় আচরণ, এগুলো থাকতেই পারে। কিন্তু থাকলেও মঙ্গলের সঙ্গে তো আপনারা যে শত্রুতা দিয়েছি, রবির শত্রু শনি এবং শুক্র, মঙ্গলের শত্রু বুধ, তারপর হচ্ছে বৃহস্পতির শত্রু বুধ শুক্র, এইগুলো যে দিয়েছি, তো আমরা তো রবির শত্রু মঙ্গল দেইনি, বা মঙ্গলের শত্রু কিন্তু রবি দেইনি। তা যদি না দিয়ে থাকি, তাহলে এটি এই 9-এর সঙ্গে আবার 1 যোগ করলে 10, অর্থাৎ ডাইনে শূন্য হচ্ছে, অর্থাৎ তিনি বর্ধিত অসীম, অর্থাৎ অসীমের শেষ হচ্ছে না, অসীমের শেষে একটা দিয়ে দেন টাইটেল রয়, আর ও ওয়াই, 2 শতাব্দী 9 আর 1 10, 9 আর 1 10 মিলে ওই 1 হয়ে গেল, তবেই না সে তার পূর্ণতা পাবে। যেমন ধরেন আই দিয়ে নাম রাখছেন, এইবার রাখুন আই দিয়ে কি দেবেন? ইমাম হোসেন নাম আছে না, তা আমরা ইমাম দিই। 1 4 1 5 আর 1 6, 6 আর 4 10, মানে 1। এইবার 1-এর সঙ্গে 1 যুক্ত হচ্ছে ইমাম, তখন কিন্তু 2 হয়ে যাচ্ছে। ওই ব্যক্তির কিন্তু মমত্ব, স্নেহ, মায়া অলরেডি বাড়তেই হবে, কারণ 2টি রবি মিলে সূর্যকে গলিয়ে বাড়ি বর্ষণ করছে। এইবার ইমাম হোসেন দেন, HOSSAIN, 5 7 12 3 15 3 18 19 20 আর 5 25 7, তাহলে 7 আর 1 8 আর 1 9। এ যেমন ওই গলিয়ে বৃষ্টি দেবে, ওই বৃষ্টি শিলা বৃষ্টি দিতে পারে। কেন দিতে পারে? কারণ 7 যুক্ত হয়ে 7 আর 1 8 হয়েছে, অর্থাৎ 8 হচ্ছে ওই শনি কষ্ট ক্লেশ দিয়ে, অর্থাৎ শিলা বৃষ্টি দিয়ে আপনার তরমুজের ক্ষেত নষ্ট করলেও করতে পারে। আবার কেতু হচ্ছে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ, দৈব শক্তির কারক গ্রহ। এমনকি ওই আপনাদের রাশির বৈশিষ্ট্য, 12টি রাশির বৈশিষ্ট্য দেওয়া হয়েছে গ্রুপে, 12টি ওই 9টি গ্রহের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, 27টি নক্ষত্রের সংক্ষিপ্ত বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, কারণ বড় দিলে আপনারা এখন পড়তে পারবেন না বা পড়ে মনে রাখতে পারবেন না। সেই অর্থে এই কেতু যুক্ত হয়ে দৈবের কারক, দৈব সৃষ্টি দিয়ে এই রবিকে প্রজা বানিয়ে, প্রজার মধ্য থেকে কে সাধক হবে, কে রত্নবাহু বলরাম দাস হবে, আর কে আমার মতো ধরেন ওই মাছ মাংস খেয়ে এসে ক্লাস নেবে, কে সকালে উঠে সেই ভগবানের আরাধনা না করে সেই ক্লাসে যোগদান করেনি, আর আমি হয়তো সেই ভগবানের কাছে একটু মাথা নত করে আসছি, কিন্তু আমরা একবারও একটু ভগবানকে ডেকে আসার সুযোগ পাইনি। কিন্তু কে এই রত্নবাহু হবেন,
আর কে কেসিপাল হবেন এটি কিন্তু ওই নামের সঙ্গে নিউমারোলজি যখন যুক্ত হবে তখন এটিকে দেখিয়ে দেবে। ক্লাস একটু কঠিন হয়ে যাবে আপনাদের জন্য, আমি জানি যে ইতিপূর্বে এত বিষয়কে একসঙ্গে জোড়া হয়নি, তবু আমি চাই যে হ্যাঁ, যা হবার 10টি ক্লাসের মধ্যে হয়ে যাক। যদি আমাদের কেউ বুঝতে কষ্ট থাকে, ঝরে যদি যেতে হয় 10টির মধ্যে ঝরে যায়, কেন 10টি মানে 10 গুণ 3 ঘন্টা, 30 ঘন্টা। 30 ঘন্টা ব্যয় করার পরে আমরা যেন এরপরে আর সময় নষ্ট না করি। সময় বড় মূল্যবান, সময় গেলে আর ফিরে আসে না। আমি চাইলে এখন আর বিশেষ করে 20 বছরের যুবক হতে পারবো না, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তো ওই কেতু দৈব শক্তির কারক, সেই কিন্তু রবির সাথে যুক্ত হয়ে শনি প্রজাদের মধ্যে আপনাকে নিম্নতরে নেবে না উচ্চতরে নেবে, আপনাকে পরিশ্রমলব্ধ ফল দেবে কি দেবে না, আপনাকে খাঁটি করবে না চোর সিটিংবাজ বদমাইশ করবে, সেটিও কিন্তু নির্ণয় করবে ওই অলংকার দিয়ে। এইবার আসি যে দিয়ে লিখুন একটা জবা, আমরা একটা ফুলের নামে লিখি। তাহলে 1 1 2 আর 2 4 আর 1 5 বুধ হচ্ছে, রবি আর বুধের বুধাদিত্য যোগ হয়। সেই বুধাদিত্য যোগে ধরুন জবা রয়, যদি রয় জুড়ে দেওয়া হয় তাহলে রয় হচ্ছে 1, তাহলে 5 আর 1 6 আর এদিকে 1 7, অর্থাৎ কেতু। জবা থেকে কিন্তু রবি আর বুধ যোগ আদিত্য সব থেকে শুভ যোগ জ্যোতিষ শাস্ত্রে। এক ঘরে যদি রবি বুধ যুক্ত থাকে, এই যে এখানে রবি বুধ যুক্ত রয়েছে, কিন্তু যখনই রয়কে যুক্ত করা হচ্ছে তখন কিন্তু শুক্র আর রবি যুক্ত হচ্ছে। তো শুক্রের কিন্তু দুটি শত্রু আপনারা লিখেছেন, একটি হচ্ছে শুক্রের শত্রু চন্দ্র, আর একটা শত্রু হচ্ছে রবি। মুখস্থ আপনারা না করলেও এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার মুখস্থ করিয়ে দেবে। তো যখনই শত্রু ঘরের মধ্যে নিয়ে আসা হচ্ছে, সে কিন্তু 1 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার যে তার মান জের সঙ্গে যুক্ত করে যখন শুক্র নিয়ে আসছেন জবা রয়, তখন কিন্তু ওই শুক্র এসে শত্রুর সঙ্গে যুক্ত করে রবির রাজার যে শান্তি সেটি বিঘ্নিত করছে। ওই রাজা দেখবেন প্রজাদের সঙ্গে মানে 60টি প্রেম করেছে, অর্থাৎ শুক্রের সংখ্যার প্রেম করেছে। তিনি গুমরিত রাম রহিম হয়ে যেতে পারে, কারণ শুক্র কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের মালিক। আবার শুক্র দৈত্য কুলগুরু, কিন্তু দৈত্যদের শোধন করে তিনি কিন্তু পাণ্ডিত্যের অধিকারী। শুক্রই দেয় সুখ, শান্তি, ধন, ঐশ্বর্য। শুক্রই দেয় কিন্তু গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি, সোশ্যাল মিডিয়া। তাহলে গানেই কিন্তু শান্তি। আমাদের মধ্যে একজন বিশিষ্ট রোল নাম্বার রোমান 2, যিনি কি নাম জানো, রোমান 2 কারো মনে আছে? শক্তিময়ী হীরা, উনি একজন বিশিষ্ট শিল্পী। তো এই যে শিল্পী, উনি দেয় শুক্র, কিন্তু শুক্র রবির সঙ্গে যুক্ত হলে তখন কিন্তু আর ওই শিল্পী দেবে না, তখন কিন্তু ওই শিল্পীত্বের ভিতর যারা সুনাম নয়, যারা দুর্নাম অর্জন করেছে, সেই বর্ণমালা কিন্তু চলে আসতে পারে। যাই হোক, এইবার আমরা আসবো কিউ দিয়ে কি লিখবেন? কুইন লেখেন নাকি লিখবো QUIN নাকি কুইন নাকি QUEN? হ্যাঁ, QUEN লিখলাম কুইন। তাহলে 1 6 1 7 5 12 আর 5 17 আর 5 22 মানে 4। ওই যে 4 লিখেছেন আপনারা রাহুর শত্রু লিখেছেন রবি চন্দ্র মঙ্গল, আর রবির শত্রু লিখেছেন আপনারা শুক্র আর শনি। তাহলে কুইন কিন্তু রবির সঙ্গে রাহু কিন্তু গ্রাস করে সূর্য গ্রহণ করাতে পারে, কিন্তু রবি কিন্তু রাহুকে কখনো গ্রাস করতে যাচ্ছে না। তুমি আসছো আমার নামে বদনাম করতে, কিছুই যায় আসে না, কিন্তু ওই যে রবির কিন্তু কিছু যাচ্ছে আসতেছে না। অর্থাৎ আপনারা এই ক্লাসে হাউসে যত যাই, বিশেষ করে আমার নেগেটিভটা বলেন আমি সেটি গ্রহণ করব, পজিটিভ বললে আমি সেটি গ্রহণ করব না। এটা হচ্ছে আমি সেই রবি। আর রাহু সে হচ্ছে নেগেটিভ বলেছ কি ধরবে গ্রাস করে, যাও গিলে খাবে, কিন্তু আমি গিলে খাওয়া লোক নই। যখন আপনারা নিউমারোলজি শিখবেন তখন আমার জন্ম তারিখটা নিয়ে ওই নিউমারোলজি বিচার করে বা প্রত্যেকের জন্ম তারিখ নিয়ে বিচার করে দেখবেন যে আসলে সে গ্রাসী নাকি সে তাকে ওই কোলে নেওয়া লোক, এটি বুঝে নিতে হবে। কিন্তু যাই হোক, তাহলে কুইন হচ্ছে রাহু, যার
গ্রাসে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় আমরা জানি। তো সেটি কিন্তু এই কুইনি কিউ তো বর্ণমালা তৈরি করছে। এবার এক্স হচ্ছে 1, এক্স দিয়ে একটা নাম বলুন, এক্স দিয়ে জেরক্স। জেরক্স, XEROX, XEROX নাকি নাকি ঠিক তো? স্যার ঠিক আছে। তাহলে ঠিক আছে। 1 5 আর 1 6 আর 2 8 আর 7 15 আর 1 16 7। ওই যে 7কে কিন্তু আমরা বলেছি নিষ্ক্রিয় রবি, আর রবি হচ্ছে সক্রিয় রবি। কিন্তু একটা নিষ্ক্রিয় রবি এর ভিতর ঢুকে যে কি করেছে, সব মিলে শনি বানিয়েছে। তাহলে জেরক্সের সঙ্গে রবির কিন্তু শত্রুতা নেই, কারণ রবিটা নিষ্ক্রিয়, অর্থাৎ কেতুটা নিষ্ক্রিয়, আর রবি তো সে সক্রিয়। কিন্তু রবি কখনো দিন হচ্ছে, কখনো রাত হচ্ছে, কখনো মধ্যাহ্নের মার্তণ্ড হচ্ছে, কখনো আবার গধূলির শান্ত হচ্ছে, আবার সকালবেলায় উদিত সূর্য হচ্ছে। সে তার রূপ বদলাচ্ছে। কিন্তু যখনই নিষ্ক্রিয় রবি অর্থাৎ কেতু ঢুকে যাচ্ছে, তার মধ্যে কিন্তু সন্দেহ প্রবণতা ঢুকিয়ে দিচ্ছে যে আমি সেই মধ্যাহ্নের তেজদীপ্ত হব, না গধূলির অন্ধকার আচ্ছন্ন হব, নাকি আমি সকালবেলার উদিত সূর্য হব। সন্দেহের মধ্যে ফেলে দিচ্ছে। সন্দেহের মধ্যে ফেলে দিয়ে ওই শনি যখনই সন্দেহ ঢুকে যাবে যে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার থেকে জ্যোতিষ শিখতে পারবো কি পারবো না, সময় দেবো কি দেবো না, টাকা দেবো কি দেবো না, এই যে কয়েকজন অবৈতনিক পেল, কিছু অর্ধবৈতনিক পেল, আমরা কেন পেলাম না, এই যে দ্বিধাদ্বন্দ্ব যদি ঢুকিয়ে দেয়, তাহলে পরের ক্লাসে আমি আর এই উপস্থিতি কিন্তু পাবো না। সেটি কিন্তু ওই কেতু নিষ্ক্রিয় থেকেও সূচের মতো ঢুকে সে কিন্তু ফাল হয়ে বের হচ্ছে। কিন্তু সূচ ছাড়া কিন্তু জামা সেলাই করা যাবে না, সূচ ছাড়া কিন্তু আপনি কোনো পোশাক পরতে পারবেন না, এটি সূচ দিয়েই কিন্তু করতে হবে। আবার সূচের একক কোনো ক্ষমতা নেই, সে কিন্তু সুতাকে সঙ্গে নিয়ে চলে। অর্থাৎ ওই কেতু কিন্তু তার মাথা নেই, চোখ নেই, সে তার লেজটা লম্বা আছে, সে জড়িয়ে পেঁচিয়ে লেজ দিয়ে সাঁতার কেটে বা লেজ দিয়ে ইয়ে করে সে চলে। তার অন্ধকার, অর্থাৎ কানা মানুষ দেখবেন ওই খুটখুট খুটখুট করে কিভাবে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, নারকেল গাছের গোড়ায় গিয়ে টুক্কা দিয়ে বলছে এই কয়টা নারকেল ঝুনা আছে, এই টাকার নোট দেখে বলে ফেলতেছে এইটা এই কয় টাকার নোট। তাদের মধ্যে একটা বিশেষ শক্তি সেই স্রষ্টা মহান সৃষ্টিকর্তা দিয়েছেন, সেটি কিন্তু এই জেরক্স যুক্ত হয়ে কিন্তু সেই শক্তি দিচ্ছে। কিন্তু রবিকে কি করছে এটি আপনারা ধারাবাহিকভাবে বুঝতে পারবেন। এইবার হচ্ছে একের সঙ্গে ওয়াই, ওয়াই দিয়ে একটি নাম বলুন। ইয়েলো। স্যার ইয়েলো। হ্যাঁ লিখলাম, YELLO নাকি? হ্যাঁ ঠিক আছে স্যার। ইয়েলো ঠিক আছে। 5 5 10 আর 3 13 আর 3 16 16 আর 4 1 7 7 14 14 আর 20 মানে 2। এই দেখেন মা এসে ঢুকে গেল ইয়েলোর মধ্যে। চন্দ্রমাতা ঢুকে যে কি হলো, 2 যোগ 1 বৃহস্পতি তৈরি করলো। তাহলে চন্দ্র আর রবি এক ঘরে যুক্ত হলো। রবি চন্দ্র এক ঘরে যুক্ত হলে কিন্তু তখন আপনার কৃষ্ণপক্ষের অমাবস্যা হয়, অর্থাৎ রবি ক্ষয়িষ্ণু হয়ে শেষ পর্যায়ে গিয়ে সে কিন্তু আবার শুক্লা প্রতিপদের জন্ম দেয়। তো ওই 1 2 যুক্ত হয়ে গিয়ে 3 বৃহস্পতি যুক্ত হচ্ছে, অর্থাৎ রবি আর চন্দ্র একসঙ্গে মিলিত হচ্ছে। আর বৃহস্পতি হচ্ছে প্রসার বিস্তার এবং সমৃদ্ধির কারক। যেমন পিতা মাতা সন্তান, ত্রিশূল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এটি কিন্তু সৃষ্টি করে ওই বৃহস্পতি। অর্থাৎ চন্দ্রযুক্ত হয়ে পিতা মাতার ঔরসে যে সন্তানটি জন্ম হয়, সেই সন্তানটি ওই মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ হবে, না শিব ঠাকুর হবে, নাকি সে ধরেন ওই বৃহস্পতির যে বাচালতা বধিরতা অপব্যয় নিন্দা এইগুলো পুরানো লোক হবে, সেটি নির্ণয় করবে কিন্তু ওই ধরনী মাতা ইয়েলোকে নিয়ে। আর ইয়েলো তো হলুদ রং, এটিও বুঝবেন। নিউমারোলজির ক্লাসে দুনিয়ার জ্যোতিষশাস্ত্রের সব থেকে সহজ এবং সব থেকে গবেষণালব্ধ শিক্ষা হচ্ছে নিউমারোলজি, যেটি আজকের ক্লাস করে আমার মনে হয় যে কালকেই আপনার বাড়িতে যে আছেন প্রত্যেকের নাম সংখ্যাকে যুক্ত করে তার সঙ্গে তার শত্রুতা না মিত্রতা, তার সঙ্গে কেমন ভাব চলছে, তার চরিত্র কেমন, যদি ওই 12টি রাশি এবং 9টি গ্রহ 27টি নক্ষত্র পড়ে থাকে। স্যার এই পর্যায়ে 19 সংখ্যা নিয়ে আপনি যেটা শুনতে চেয়েছিলেন স্যার সেটা বলা যায় স্যার? হ্যাঁ বলেন।
আমরা 19 সংখ্যা এখানে যদি যোগ করি, বলেছি যে এখানে রবি এবং হচ্ছে মঙ্গল। রবি হচ্ছে রাজা আর 9 সংখ্যা হচ্ছে মঙ্গল। তো সেনাপতির সাপোর্ট সে পাচ্ছে, কিন্তু আমরা যখনই এটাকে একক সংখ্যায় রূপান্তরিত করতে চাই তখন প্রথমে 10 আছে। তো 10 সংখ্যায় কি পাই আমরা? এক সংখ্যা এবং শূন্য, মানে শূন্যতা। তো কখন রাজার শূন্যতা সৃষ্টি হবে? যখন সেনাপতি পিঠ দেখাবে। অর্থাৎ এই 19 তারিখের যে সেনাপতি, সে প্রথম দিকে সাপোর্ট করলেও সে কিন্তু পিঠ দেখাতে পারে। আবার দেখুন এই যে 9 সংখ্যা মঙ্গল, আপনারা দেখুন স্যার ডান পাশে নিউমারোলজি ক্লাসে আপনার হচ্ছে আমাদের যে রাশিচক্র সেটি অঙ্কন করে রেখেছে। তো কেন আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার প্রত্যেকটা ক্লাসে আপনারা দেখতে পাবেন, নিউমারোলজি ক্লাসে অস্তরাকার একটা অস্ত চিহ্ন আঁকা থাকে এবং হচ্ছে রাশি চিহ্ন আঁকা থাকে। কেন? এই মঙ্গল হচ্ছে রাশিচক্রের শীর্ষোদয় রাশি এবং পৃষ্ঠোদয় রাশি, এই দুইটা রাশির অধিপতি। অর্থাৎ হচ্ছে মেষ রাশি সেটা হচ্ছে পৃষ্ঠোদয় রাশি, আর বৃশ্চিক রাশি সেটা হচ্ছে শীর্ষোদয় রাশি, আর মেষ হচ্ছে পৃষ্ঠোদয়। এটা আপনারা পরবর্তীতে ধারাবাহিকভাবে জানতে পারবেন, শীর্ষোদয় এবং পৃষ্ঠোদয় রাশি। এই মঙ্গল হচ্ছে দুই প্রকার রাশির অধিপতি। তো এই যে মঙ্গল, পৃষ্ঠোদয় মানে হচ্ছে পিঠ দেখাবে কিনা, আর শীর্ষোদয় মানে হচ্ছে মানে আমি রাজা, আমার সামনে থেকে আমাকে রক্ষা করে সে তার নিজের জীবন দিয়ে দিবে, কিন্তু রাজাকে এবং দেশকে রক্ষা করে এই সেনাপতি। তো আপনার এই যে 19 তারিখের যে ব্যক্তি, তার যে এখানে আমরা সেনাপতি মঙ্গলকে পেলাম, এই সেনাপতি মঙ্গল কি পিঠ দেখাবে নাকি মানে সামনে থেকে নিজের জীবন দিয়ে আমাকে বাঁচাবে? এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা জীবনে বাস্তবায়িত কোনভাবে করব, সেটা হচ্ছে আমাদের নামকরণ। যদি আমরা এই মানে আমার জন্ম তারিখের যে সংখ্যা আছে সেই সংখ্যার সঙ্গে আপনার হচ্ছে বন্ধুত্বপূর্ণ আমরা নামকরণ করে থাকি, তাহলে সেনাপতি আমাকে পিঠ দেখাবে না। সেনাপতি সবসময় আমার নিয়ন্ত্রণে থাকবে এবং সেনাপতি আমাকে তার নিজের জীবন দিয়ে আমাকে রক্ষা করবে, আমার রাজত্বকে রক্ষা করবে। এই ছিল বক্তব্য। এটা প্রথমে বললে হয়তো আপনারা একটু অনুধাবন করতে হয়তো বা অনেকের কষ্ট হতো, এর জন্য এটা প্রথম দিকে আমি বলিনি আর কি। স্যার এখানে আরেকটু ব্যাখ্যা চাই। আপনি এই যে অসীম, ইমাম, জবা, কুইন, তারপরে হচ্ছে জেরক্স, ইয়েলো, এর যে কোনো একটি ইয়েলোটা দিয়ে একটু ব্যাখ্যাটা দিয়ে দিন। ওয়াই হচ্ছে 1, ই হচ্ছে 5, এল হচ্ছে 3, একটু লিখে দেই। আমরা যদি ধরে নিই কোন ব্যক্তির জন্ম 5, 3, 3, 7, 6, হ্যাঁ একটু বলে দিন। এখানে ইউলো থেকে আমরা যে 2 সংখ্যাটা পেলাম, এখানে দেখুন আমরা 1 সংখ্যা হচ্ছে 1, 5 সংখ্যা হচ্ছে 1টি, 3 সংখ্যা হচ্ছে 2টি, 7 সংখ্যা 1টি এবং 6 সংখ্যা 1টি পেলাম। তো এখানে বৃহস্পতির আধিক্য আছে, বৃহস্পতির সংখ্যা হচ্ছে 2টি পেলাম এই নামের মধ্যে, এবং বুধের সংখ্যা পেলাম, এবং আমরা হচ্ছে কেতুর সংখ্যা পেলাম, এবং শুক্রের সংখ্যা এবং রবির সংখ্যা, সব মিলিয়ে আমরা চন্দ্র পেলাম। তো যে চন্দ্র পেলাম, যেহেতু বৃহস্পতির আধিক্য আছে এই চন্দ্রের মধ্যে, কাজে এই চন্দ্র কিন্তু জ্ঞানবান হবে, মানে এই মা কিন্তু জ্ঞানবান হবে। আমরা যেহেতু 6 সংখ্যার আধিক্য পেলাম, এই 6 সংখ্যা হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধির কারক, যেমনি ভাবে তেমনি ভাবে শুক্র হচ্ছে সম্পর্কের কারক। তাহলে এই যে 6 সংখ্যা থেকে আমরা নিয়ে 6 সংখ্যার যে সাহচর্য নিয়ে আমরা চন্দ্রকে পেলাম, সেই চন্দ্র কিন্তু মানে সম্পর্কটাকে মূল্যায়ন করবে। আমরা যখন এই যে একক ধরে নিন, কারোর জন্ম তারিখ হচ্ছে 1 তারিখ, তা আমি প্রথমে বলেছি যে 1 তারিখে যে ব্যক্তি জন্মগ্রহণ হবে তার মধ্যে কিছুটা অহংকার থাকবে, কিছুটা দম্ভ থাকবে, ইগো থাকবে, আত্ম অভিমান থাকবে। যখন আমরা তার নামটাকে চন্দ্রের সংখ্যা দিয়ে নামকরণ করে দেব, তখন তার ইগোটা আপনার হচ্ছে ম্লান হবে, তার যে দম্ভটা একটু ম্লান হবে, তার অহংকার কিছুটা কমবে এবং তার মধ্যে ক্ষমাশীলতা আসবে। চন্দ্র হচ্ছে ক্ষমাশীলতার কারণ, চন্দ্র হচ্ছে আগে থেকে কথা বলার কারণ। মানে আপনার সমাজে কিছু মানুষ আছে, মানে তাদেরকে নাম জিজ্ঞেস করলো তারা আনসার করে না, তাদেরকে ডাকলে আনসার করে না। আবার কিছু মানুষ আছে আগ বাড়িয়ে নিচে থেকে কথা বলে, কিন্তু দেখা গেল খোঁজখবর নিলে যে তিনি অনেক বড় মাপের মানুষ, কিন্তু আগ বাড়িয়ে কথা বলছে। আবার অনেকেই আছে যে তার কিছুই নেই, কিন্তু সে কিন্তু আপনার তাকে ডাকলেও সে কথা বলেন। তো এই যে বিষয়াদি, এগুলা আমরা যারা জ্যোতিষী, আমরা কিন্তু সবগুলাই গ্রহের প্রভাব হিসেবে ধরে নেব, ঠিক আছে? আমরা কিন্তু এগুলাকে বিচার বিশ্লেষণ করবো যে কেন আমার সঙ্গে এই লোকটি এরকম করছে, তার মধ্যে কোন গ্রহের প্রভাব আছে, কি প্রভাব আছে। আজকের ক্লাসের পর থেকে আপনারা
এই প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে যখন আপনি ওঠা বসা করবেন, যখন তার কাছ থেকে যে যে আচরণ পাচ্ছেন, সেই আচরণে যদি আপনার পজিটিভ হয় বা নেগেটিভ হয়, সমস্ত আচরণটা কেন পজিটিভ হচ্ছে আপনার সঙ্গে, কেন নেগেটিভ হচ্ছে। আমার নাম আমার পূর্ণ নাম হচ্ছে জয়ন্ত। তো এই জয়ন্ত যে নাম, সেই নামের সংখ্যা মেবি 5। হ্যাঁ, তো এই 5 সংখ্যা আপনি সঞ্জয় বিশ্বাস, আপনার সঞ্জয় নামের সঙ্গে সাংঘর্ষিক কিনা। 5 সংখ্যার যে সংখ্যা আর আপনার সঞ্জয় নামের যে সংখ্যা, সেই সংখ্যা দুইটার মধ্যে বন্ধুত্ব আছে নাকি সাংঘর্ষিক আছে। মানে আপনি সঞ্জয় আমাকে কোনো প্রশ্ন করলে আমি কি অহেতুক রেগে যাব, নাকি আমি আপনার প্রশ্নের উত্তরটা একটু সময় নিয়ে এলো আপনাকে প্রশ্নের উত্তরটা দেব, বা আপনি আলাদাভাবে আমাকে ফোন করলো আমি সেটা দেবো কিনা, বা আমাদের কার্তিক স্যার কেসিপাল স্যার আছে, ওনাকে আলাদাভাবে প্রশ্ন করলে বিরক্ত হলেও উনি বিরক্তি প্রকাশ না করে আপনাকে আনসার করবে কিনা, এই বিষয়টি যদি আপনি জানতে চান তাহলে কিন্তু আপনার নামের নিউমারোলজি এবং আপনার অন্য যে আছে কেউ তার নামের নিউমারোলজি আপনি জানতে পারেন। এর বাইরে ধরেন আপনার এখানে একজন বিষ্ণু মহন্ত, আর বিষ্ণু মহন্তকে শ্যামলকান্তি মন্ডল একটা প্রশ্ন করলো, আর সেই প্রশ্নের উত্তর বিষ্ণু মহন্ত শ্রদ্ধার সহিত দিবে নাকি দিবে না, এটাই কিন্তু উভয়ের নামের নিউমারোলজি থেকে আমরা জানতে পারবো। এইভাবে আপনারা আজকের ক্লাসের পরে একটু নিজেরা ইয়ে করুন। ধরেন নারায়ণ চক্রবর্তী আছে, ওনার মেয়ে আছে একজন, তো ওই মেয়ের যে নাম আর ওনার নাম যে নারায়ণ, এই দুই নামের মধ্যে শত্রুতা আছে, বন্ধুত্ব আছে। তো এই যে তারপরে হচ্ছে ধরেন মেয়ের নাম হচ্ছে বুধের সংখ্যায় আর ওনার নাম হচ্ছে রবির সংখ্যায়, তাহলে রবির আধিপত্য থাকবে বুধের উপরে। আবার যদি মেয়ের নাম হয় রবির সংখ্যার, ওনার নাম হয় বুধের সংখ্যায়, তাহলে মেয়ের আধিপত্য হবে ওনার উপরে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা আমরা কিন্তু সংখ্যাতত্ত্ব থেকে খুবই গভীরভাবে জানতে পারবো। তো আজকের তারিখের পর থেকে, মানে আজকের তারিখে ক্লাসের পর আপনারা কিন্তু এটা ব্যক্তি জীবনে সার্বিকভাবে বিচার আচার করবেন আর কি। দেখুন, আমি বারবার কিন্তু একটি কথা বলি যে আমার ধৃষ্টতা ক্ষমা করবেন। সুকান্ত রয় 51 পিঠের 1 পিঠ সেই তীর্থভূমি, আমি যদি ভুল না করে থাকি তাহলে সেই সীতাকুণ্ডু থেকে উনি বিগত আরো 2 ব্যাচ আগে উনি ভর্তি হয়েছিলেন। আজ দুটি ক্লাসে আমি দেখছি যে ভিডিও অফ, আসলে উনি ক্লাস করেন কিনা জানি না। তো আজকেও কিন্তু তাই দেখলাম। এমনকি রাজঘরামি 3 ব্যাচ আগে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজিতে অনলাইনে ভর্তি হয়েছিলেন। আমাকে বলছিলেন যে স্যার আমি এই ব্যাচে ক্লাস করব। আমি বলছি যে আপনি কি নিয়মিত করবেন, ভর্তি ফি কত দিতে হবে? আমি বলছি ভর্তি ফি দিতে হবে না, কারণ আমার হাতেই আপনি ভর্তি ফি দিয়েছিলেন, আপনি 1 মাসের বেতন দিন। তো 1 মাসের বেতন নিয়ে আমি ভর্তির সুযোগ কিন্তু দিয়েছি। রাজঘরামি আমারই খুলনা জেলা অধ্যুষিত একটি পার্শ্ববর্তী থানার বাসিন্দা। সেই রাজঘরামিকে আমি কিন্তু লক্ষ্য করছি যে উনি ভিডিও অন করেননি। এখান থেকে আপনারা জ্যোতিষ শিক্ষা নিয়ে সবাই, মানে প্রত্যেকেই সুবর্ণ বাড়ি, ওই যে আইজাক, সুবর্ণ আইজাক বাড়ি হয়ে যান, এটি আমার কায়মনোবাক্যে প্রার্থনা। এটা হন যে আপনারা প্রাথমিক শিক্ষা, আমি ভিক্ষা চেয়েছি যে 60টি ক্লাস হবে, 3 6 18 180 ঘন্টা, এই 180 ঘন্টা আমাকে ভিক্ষা দিন। তো এই 80 ঘন্টা চেয়েছি, এই 80 ঘন্টার মধ্যেও যদি আপনারা 4তম ক্লাস হয়ে গেছে, 3 4 12 ঘন্টা দিয়ে ফেলেছেন, এর মধ্যেও আপনারা এই প্রাথমিক শিক্ষা শেষ করে ফেলতে পারেন, করে আপনারা উচ্চতর শিক্ষা নিতে পারেন, আপনারা ডিগ্রি নিতে পারেন, আপনারা পিএইচডি করতে পারেন। যেমন অনেকে গ্রুপে লিখেছেন যে আমরা পিএইচডি কোর্স কি অনলাইনে করা যায় কিনা। হ্যাঁ যায়, অনেক প্রতিষ্ঠান রয়েছে, প্রয়োজনে আমি অ্যাড্রেস দিয়ে দিব, আপনারা সেখান থেকে করে নেবেন, এতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমি বলবো এই 60টি ক্লাসের আমার নিয়ম নীতি, আমার আদর্শ মেনে তবেই না কিন্তু এই 60 ক্লাসে থাকতে গেলে থাকতে হবে। আমি বিনা বেতন, অবৈতন, মানে অর্ধ বেতন, এমনকি বেতন ছাড়ও দিয়েছি, আপনারা দেখেছেন। তো এটি ছাড় দিতে বা সবাইকে ফ্রি পড়াতেও আমি উৎসুক, বা আমি সর্বদা সচেষ্ট আছি। কিন্তু কথা হচ্ছে যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের যে নিয়ম নীতি, আপনাদের হয় সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারকে ভালোবাসতে হবে, নসের শিক্ষাকে ভালোবাসতে হবে, নসের তার প্রচারণা করতে হবে। শুধু যদি বলেন যে টাকা দিয়েছি আমি পড়বো, আমি ভর্তি হয়েছি, আমি মাসিক বেতন দিয়েছি আমি পড়বো, আমি ভিডিও অফ করবো না অন করবো সেটাই আমার ব্যাপার, তাহলে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার মুহূর্তের মধ্যে বলবে যে আপনার মতো শিক্ষার্থী প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে বিকাশ নাম্বার দিন, টাকা রিটার্ন নেন, আপনারা চলে যান। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি আরেকটু ক্লাস করতে চাই, হয় আপনাদের নজর পড়েনি স্যার সব জায়গায়। যেমন আমি
রথিন চক্রবর্তী, ওনাকে কখনো ভিডিও অন করতে দেখি নাই। মিকি রয়, ওনাকেও ভিডিও অন করতে দেখি নাই। ওনারা মোটামুটি আমি করেন, কিন্তু আমি ওনাদেরকে এই দেখুন, ক্লাস পর্যন্ত দেখি নাই। আমাদের এখানে এমন একজন ব্যক্তি লুকিয়ে আছেন, তার কাছে কিন্তু সর্বক্ষণ হাজিরা খাতা রয়েছে, আপনারা জানেন না। তিনি কিন্তু কে কয় মিনিট মানে উপস্থিত কে হয়েছেন, কয় মিনিট কে ভিডিও অন করছেন, কে অফ করছেন, কি কারণে করছেন, কেন করছেন না, সেখান থেকে কোনো মানে ক্লাস পূর্ণ ক্লাসের মধ্যে সে কত সময় অন করছেন সে কিন্তু নোট করছে। এটি আপনাদের প্রয়োজনে উঁচু করে দেখিয়ে দেব, এটা দেখাবো এবং দেখাবো, আবারও বললাম আবারও দেখাবো, এটা আপনারা পাবেন। তো যাই হোক, ক্লাস কেন ভালো হবে, কেন শিক্ষা ভালো হবে, যে আপনারাই অক্সিজেন, আমি বারবার বলেছি, সেই অক্সিজেন দিয়ে কিন্তু ক্লাসটা নিতে হবে আপনাদের। যাই হোক, এবার আমরা যদি একটু আসি যে প্ল্যানেট কেন করেছি, হাত কেন এখানে অঙ্কিত করেছি। যদি মনে করেন যে এদিকে আলোচনা করলে চাপ হয়ে যাবে, তাহলে আমি চাপ মনে হলে আপনাদের আমি চাপ দিতে চাই না। দেখুন, এই ক্লাস কিন্তু আমার উচ্চতর জ্যোতিষ শিক্ষাও আজও পর্যন্ত পায়নি, তারা পর্যন্ত এখনো পায়নি আমি মনে করব। আপনারা দেখে নেবেন ওখান থেকে ভিডিও। তো সেহেতু সন্ধ্যাবেলায় আবার ক্লাস হবে, সেই ক্লাসগুলো একই গ্রুপে হয়, আপনারা ওখান থেকে দেখেও নিতে পারবেন। দেখে নিয়ে আপনারা, ওই তো বললাম যে সুবর্ণ আইজাক বাড়ি যেমন 14 বছরে বিশ্বের যে কোনো ইউনিভার্সিটিতে লেকচারারের ক্ষমতা রাখেন, সেরকম হয়ে যান, আমার কোনো আপত্তি নেই। তো এটি কেন করা হয়েছে, এই যে রবির ক্লাস হচ্ছে, আপনারা প্ল্যানেট তৈরি করা কিন্তু শিখেছেন। প্ল্যানেটটি কিন্তু আমি এমনি বসাইনি। 15/8/2025 সকাল 8টায় যদি একটি শিশু জন্মগ্রহণ করে, তাহলে তার জন্ম সংখ্যা কত, বিশেষ করে তার জন্ম তারিখ সংখ্যা হচ্ছে রবি আর বুধ মিলে 6। সেই শুক্র কোথায় রয়েছে আমার দেখতে হবে। শুক্র রয়েছে কর্মভাবে, যদিও আপনারা এই পার্টটি এখনো পাননি, যদিও সংক্ষিপ্ত পেয়েছেন, আমাদের যে কে দেব স্যার দিয়েছেন যে 1 নাম্বার ঘর থেকে কি বিচার করা হয়, 2 নাম্বার 3 নাম্বার এগুলো দিয়েছে, কিন্তু পরিপূর্ণ আপনারা এখনো পাননি, এটি পাবেন। আমি তো বলেছি যে বেসিক আমাদের 10-12 নাম্বার ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। তো সেই 10-এ যে অবস্থান করছে, সেই বৃহস্পতিকে সঙ্গে নিয়ে, বৃহস্পতি এবং শুক্র শান্তির কারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার কারক গ্রহ, সেই দুইজন একসাথে মিলিত হয়েছে, যার জন্য আজকে আপনারাই কিন্তু আমার গুরু, আপনারাই আমার শ্রদ্ধাভাজন, আমার থেকে অনেক উচ্চশিক্ষিত জ্ঞানী গুণী মানী লোক এখানে রয়েছেন। কেন আমি এই কথা বলবো, সেটি হচ্ছে ওই যে রবি এবং বুধ যে মিলিত হয়েছে, রবি বুধ যুক্ত আছেও কিন্তু প্ল্যানেটে, এখানে একাদশে প্রাপ্তি এবং প্রত্যাশার গৃহে, কিন্তু সেখানে শুক্র এবং বৃহস্পতি যুক্ত হয়েছে, মিলে হয়েছে 7 তারিখ মিলে হয়েছে শুক্র। সেই শুক্রের পরে কিন্তু রাহু দৃষ্টি দিয়েছে, যেমনটি কুইনে এই রবি এবং রাহুর মিলন ঘটায় গ্রহণ তৈরি করেছে। তো ক্লাসে এরকম গ্রহণ তৈরি করবে, ক্লাসকে গ্রাস করার চেষ্টা করবে, এটাই নিশ্চিত, এটাই আমাদের ভেবে নিতে হবে। কিন্তু সেই গ্রাসমান তো দীর্ঘক্ষণ থাকে না, কারণ রাহুর যেহেতু মানে মাথা গলা পর্যন্ত আছে, তার লেজ অংশ কিন্তু নেই। তো যদি লেজ অংশ না থাকে, তাহলে সে গলাধকরণ করবে, কিন্তু মুহূর্তে কিন্তু বেরিয়ে যাবে। দেখুন, স্বপন কুমার চক্রবর্তী, উনার বয়স, উনি আজ 3 ব্যাচের শিক্ষার্থী, এখনো কেন আপনাদের সাথে শিক্ষার্থী। উনি জ্যোতিষ করেন আরো 10 থেকে 15 বছর আগের থেকে, আমার জানা মতে। আমার সঙ্গে 15 বছর উনি যুক্ত রয়েছেন, উনার কিন্তু ক্লাস করার প্রয়োজন নেই, কিন্তু উনি কেন করছেন। ওই যে বিশ্ব জোড়া পাঠশালা মোর, সবাই আমার ছাত্র।